সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1550তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রাশেদ আলমের জীবনের এক আশ্চর্যজনক প্রতারণামূলক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সত্য ঘটনা। বাসর ঘরে হঠাৎ নতুন বউ হয়ে যায় পুরুষ। আপনি চিন্তা করতে পারেন যে মানুষটার সঙ্গে আপনি দীর্ঘ অনেকগুলো বৎসর প্রেমের সম্পর্ক করেছেন, যাকে নিয়ে আপনি বাংলাদেশের আনাচে কোনাচে পর্যটনের জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছেন, নিশি দিবানিশি যার সঙ্গে আপনি ফোনে কথা বলেছেন, এত প্রেম, এত ভালোবাসা, এত মিল মহাব্বত পরে যখন মানুষটাকে বিয়ে করলেন, বাসর ঘরে যাওয়ার পরে আপনি জানতে পারলেন যে এই মানুষটা কোনো মেয়ে নয়, সে একটা পুরুষ। তখন আপনার অবস্থা কি হতে পারে? ঠিক যা ঘটেছে আজকের এই গল্পে শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে, আপনার কল্পনাকেও হার মানাবে। জীবনের গল্পের অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এক বাস্তব জীবনের গল্প আজ আপনি শুনতে যাচ্ছেন। তাই সবাইকে বলবো একটু নড়ে চড়ে বসেন এবং গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমাদের রাজধানী ঢাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ রাশেদ আলমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাশেদ আলম, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার মধ্যে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী সহ আমরা যে বাড়িতে থাকি, আমার বাবা হচ্ছে সেই বাড়ির মালিক তথা বাড়িওয়ালা। আমার আব্বা তেমন কোনো বড় ব্যবসা করে না। আমাদের বিল্ডিংয়ের নিচতলায় একেবারে নিচে আমার বাবার একটা মুদির দোকান আছে। বাবা এই মুদির দোকান চালিয়েই আমাদের গোটা পরিবারটা চালাতেন। একটা সময় আমার বাবা বিদেশে ছিলেন, মানে আমার বাবা সৌদি আরবে থাকতেন। ওখানে বাবা ব্যবসা বাণিজ্য করতেন এবং বেশ ভালো টাকার মালিক ছিলেন। একটা পর্যায়ে সৌদি ছেড়ে আমার বাবা বাংলাদেশে চলে আসে এবং ঢাকার এই জায়গায় আমার বাবা একটা জায়গা কিনে বাড়ি নির্মাণ করে। তো আমার বাবা আসলে খুব বেশি শিক্ষিত মানুষ না, তবে শিক্ষিত না হলেও আমাদের এলাকাতে আমার বাবার অনেক সুনাম রয়েছে। সবাই আমার আব্বাকে অনেক মানে, বুঝে এবং আমার বাবা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে একজন ভালো ধর্মীয় মানুষ। যাই হোক, ছোটোবেলা থেকে আমরা ঢাকায় বড় হয়েছি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আমি বরিশালের কথা বলতে চাই না এই কারণে, আমার জন্মের পরে আমি কোনোদিনও বরিশালে যাইনি। শুনেছিলাম আমার দাদা নাকি 2 বিয়ে করে এবং 2 বিয়ের কারণে আমার আগের দাদি, মানে যিনি আমার বাবার মা, তার অন্য কোনো সন্তানাদি হয়নি, শুধু আমার বাবা হয়েছে। এবং এরপরে আমার ওই দাদি মারা যায়, পরে দাদা 2য় বিয়ে করে। দাদা যখন 2য় বিয়ে করে, ওই আমার বাবার সৎ মা আমার বাবাকে একেবারেই দেখতে পারতো না। বাবার সঙ্গে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো এবং বহু দুঃখ কষ্ট যন্ত্রণার পরে একটা পর্যায়ে আমার বাবা বিদেশ চলে যায় এবং বিদেশ থেকে আবার ঢাকাতে জায়গা কিনে আমার মাকে বিয়ে করে এবং সবশেষ তিনি ঢাকাতেই সেটেল হয়ে যায়। যার জন্য আমি বরিশাল কখনোই যাইনি, এজন্য আমি বরিশালের কথা নাই বলি। রাজধানী ঢাকাতে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, এখানেই আমার সমস্ত ঘটনাগুলো। যাই হোক, ছোটোবেলা থেকে আমি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিলাম না। আমি অন্য ছেলেদের মতো শারীরিক গঠনটাও বেশ ভালো ছিল না। আমি একটু খাটো ছিলাম এবং দেখতে কিছুটা কালো ছিলাম, অনেকটা আমার বাবার মতো। আমার যে 2টা বোন আছে তারা কিন্তু মোটামুটি লম্বা, ফর্সা এবং সর্বদিক থেকে আমার মায়ের মতো হয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ আমার বাবার মতো হয়েছি। এভাবেই আস্তে আস্তে করে আমি রাজধানী ঢাকায় বড় হচ্ছিলাম। বাবা সকাল থেকে বিকাল অবধি দোকান চালাতেন। আমাদের যে মুদির দোকান আছে এটা চালাতেন, ঘর ভাড়া উঠাইতেন এবং এই দিয়ে বেশ ভালো করে চলতেন। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিলাম না। আমাদের যে এলাকাটা এটা ছিল মানে আপনার নতুন নতুন করে বিল্ডিং উঠতেছে, মানে রাজধানী ঢাকার মধ্যখানের কোনো জায়গা না, মানে ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জায়গা, যেখানে দেখা যায় নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে। জায়গাটা এখনও ওভাবে শহরের মতো হয়ে ওঠেনি।
তা আমাদের এলাকাতে ওরকম কোনো ভালো স্কুল নাই, স্কুল ছিল বেশ দূরে। তো সেখানে স্কুলে একদিন যাইতাম, 2 দিন যাইতাম না, এরকম করতে করতে আমি ক্লাস 9 পর্যন্ত পড়ি এবং ক্লাস 9-এর পরে আমি আর পড়াশোনা করি না। বিশেষ করে আমার আর পড়াশোনা ভালোই লাগে না, পড়াশোনা করতে বিরক্ত লাগে এবং ক্লাস 9-এর পরে আমি সম্পূর্ণ স্কুল জীবনের সমাপ্তি ঘটাই। এরপরে আমি আব্বার দোকানে বসি, আব্বার দোকানে আব্বুর সাথে আমি সাহায্য সহযোগিতা করি। আস্তে আস্তে করে তখন আব্বুর দোকানে আমার দিন আর রাতগুলো কাটতেছিল। এরকম করে প্রায় অনেকগুলো বৎসর কেটে যায়। আব্বুর দোকানে বসার প্রায় 3 থেকে 4 বৎসর পরে আমার ছোট যে বোনটা আছে, আমার ছোট বোনটার একটা বিয়ের ঘর আসে এবং বিয়ের ঘরটা এমন ঘর যে আমাদের এলাকাতে একটা মসজিদ রয়েছে এবং ওই মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব, তিনি তার ছেলের জন্য আমার আব্বাকে বলে যে আমার একজন ছেলে আছে কোরআনে হাফেজ এবং খুবই ভালো, আমি আমার ছেলেটাকে আপনার মেয়েকে বিয়ে করাতে চাই। আমার আব্বা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মসজিদে যাইতেন, মসজিদমুখী একজন মানুষ ছিলেন। তো একজন ইমাম সাহেব যখন তার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে যাচ্ছে বা আমার বোনকে বিয়ে করাতে যাচ্ছে, তো সেখানে হচ্ছে আমার আব্বা নারাজ হলেন না বা আব্বা নাখোশ করলেন না। আমার আব্বা আসলে খুবই ধর্মীয় এবং ভালো মনের একটা মানুষ। ভাই সত্যি কথা বলতে গেলে আমার বাবা মায়ের মতো এরকম ভালো মানুষ আমার চোখে আর পড়েনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাবা মা এতটাই ভালো ছিল যে তাদের বেশ কোনো ক্ষতি হলেও তারা কোনো ঝামেলায় যেতেন না, এই টাইপের মানুষ। তো ওই ইমাম সাহেবের কিন্তু তেমন কিছুই নাই, রাজধানী ঢাকার বাইরে ছোট বাড়ি রয়েছে এবং খুবই নিম্নবিত্ত পরিবার, খুবই নিম্নবিত্ত, আমাদের হিসাবে কিচ্ছু নাই। এরপরেও ছেলেটা ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটার বুকের মধ্যে 30 সিরফা কোরআন রয়েছে। এটা জেনে আমার আব্বা মা আর কোনো দ্বিমত পোষণ করলেন না, আমার আদরের ছোট্ট সুন্দরী বোনটাকেই তখন এই ইমাম সাহেবের হাতে তুলে দেয়। আমার বোনের বিয়ে হয়ে যায় এবং বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আব্বা আম্মা তখন দুজনেই ঘরের মধ্যে আছে। তো তখন তারা আমাকে মোটামুটি একটু চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, কারণ আমাদের যে বড় আপু ছিল তারও বিয়ে হয়ে গেছে, ছোটো বোন যে ছিল তারও বিয়ে হয়ে গেছে। তো পরিবারে তার কেউই নেই। আর আমার বড় আপু বিয়ের পরে তার হাজব্যান্ডকে নিয়ে কানাডায় চলে গেছে, বড় আপু কানাডাতেই থাকে। তো এখন দেখা গেল যে আব্বা আম্মা বারবার চাপ দিচ্ছে যে তুই রাশেদ বিয়ে কর, এবং মায়ের সময় কাটে না, সারাক্ষণ ঘরের মধ্যে একা একা থাকে, একটু একঘরা হয়ে গেছে, মনের মধ্যে কোনো কিছুতে তৃপ্তি পায় না, শান্তি পায় না। একটা ছেলের বউ থাকলে তার ভালো লাগতো, সেই কারণে মা বারবার বলতেছে যে তুই বিয়ে করে ফেল। কিন্তু বড় কথা হচ্ছে আমার ভিতর থেকে বিয়ের আমার ফিলিংসটাই আসে না, মানে আমি যে বিয়ে করব, মানে আমার এরকম কোনো অনুভূতি মনে জাগে না। আর বড় কথা হচ্ছে কি, আমি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, আর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি দেখতে খুবই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব, যে কিনা মহল্লার মধ্যে সবচেয়ে সুন্দর হবে এবং আমি এইরকম একটা মেয়ের সাথে প্রেম করব এবং প্রেম করে পালিয়ে বিয়ে করব। মানে ছোটোবেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, সো এই স্বপ্নটা আমার মনে আমি লালন করি। এই জন্য আমি মনে মনে মেয়ে খুঁজতেছি, এমন কোন সুন্দরী মেয়ে পাওয়া যায় যার সঙ্গে আমি প্রেম করব এবং প্রেম করে এই মেয়েটাকে বউ সাজিয়ে আমি আমার আব্বা আম্মার জন্য নিয়ে আসব। তো এমন মেয়ে তো আসলে ঢাকাতে আছে অ্যাভেলেবেল, কিন্তু আমার হাইট আর আমার চেহারা এসব কিছু মিলিয়ে আসলে অ্যাডজাস্ট হচ্ছে না। এরকম করে আব্বা মা মেয়ে খুঁজতেছে, আমি যাই না, বিয়ে করি না। আমার বয়স তখন প্রায় অনেকটা হয়ে গেছে, মানে আমি প্রায় বিয়ের বয়স পার করে ফেলেছি, মানে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছি। আমার আনুমানিক তখনকার বয়স প্রায় 26-27 বছরের মতো হয়ে গেছে। তো 26-27 বছর খুব বেশি না, কিন্তু আমার শরীরের যে গঠন তা দেখলে মনে হয় যে না, আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আমার মুখের মধ্যে বয়সের একটা চাপ পড়ে গেছে। এরকম করতে করতে আমাদের দোকানের সামনে, মানে আমাদের যে বিল্ডিংটা ছিল, আমাদের বিল্ডিংয়ের সামনেই একটা নতুন বিল্ডিংয়ের মধ্যে একটা পার্লার হয়, মহিলা পার্লার হয়। তো মহিলা পার্লার হলে পরে আমি দেখতাম যে পার্লারটা নতুন করা হয়েছে, বাট অনেক মানুষ সেখানে যাইতো, মানে অনেক মহিলারা যাইতো এবং সেখানে যিনি মানে পার্লারের যিনি কাজ করতো তার অনেক সুনাম মুহূর্তের মধ্যে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে। মানে এলাকায় যত মানুষ আছে মোটামুটি সবাই তখন, মানে যত মহিলা আছে প্রত্যেক মহিলার মুখে মুখে এই পার্লারের নাম ছড়িয়ে পড়ে। নাম হচ্ছে ঝুমা পার্লার, ঝুমা পার্লার, এবং যিনি এটার পরিচালনা করে তার নাম হচ্ছে ঝুমা আক্তার। তো বলতেছে যে পার্লারটা অনেক ভালো এবং সবাই ওখানে যাচ্ছে এবং ট্রিটমেন্টটা বেশ ভালো। তা আমিও তখন আসলে মানে ওরকম করে শুনতাম টুনতাম। আমার বোনও যখন আমাদের বাড়িতে আসতো, বাসায় আসতো, আমার বোনও মাঝে মাঝে ওই পার্লারে যাইতো এবং পার্লারের যে মহিলা ছিল তিনি বেশ ভালো আমার বোনের পার্লারে কাজ টাজ করে দিত। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে বিকেলবেলা ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল, এরকম একটা মোমেন্টে হঠাৎ করে একটা মেয়ে বোরকা পরিহিত, মানে আপনার মানে একটা ছাতা নিয়ে প্রায় বোরকার মতো একটা ড্রেস পরে আমার দোকানে আসছে। মেয়েটাকে দেখে আমার মানে এমনিতেই তো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, তার উপরে বাতাস,
মানে একটু ভিজা ভিজা চুল, মানে এত ভাল লাগতেছিল রে ভাই, আপনাকে বলে বোঝাতে পারবো না। চোখগুলোর মধ্যে আইলাইনার দিয়ে রাখছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার মনে হয় যেন আমি তার দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছিলাম অন্য কোনো এক রাজ্যে। অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। এমন সুন্দর মেয়ে মনে হয় আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। পরে আমার বলে, ভাইয়া আমার কিছু মালামাল লাগবে, আমার লিস্টটা নেন। তো লিস্ট দিল আমার হাতে। আমি তখন, আমাদের দোকানে আরেকটা ছেলে ছিল, ওই তখন মালামালগুলো প্যাকেট করতেছে। পরে আমি বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আপনি কিন্তু এর আগে এই মহল্লাতে আর দেখি নাই, এই প্রথমেই দেখলাম, আপনি কোথায় থাকেন? পরে আমার বলে, ভাই আমি এই বিল্ডিংয়ে থাকি। আমি বললাম, ওই যে পার্লার যেখানে আছে এখানে? বলে, হ্যাঁ পার্লারটা আমারই। আমি বললাম, তার মানে কি আপনার নাম ঝুমা আক্তার? বলে, হ্যাঁ ভাইয়া আমার নামই ঝুমা আক্তার। আমি বললাম, ও মাই গড, দেখেন আপনার প্রশংসায় আমাদের দোকানে যত মহিলা কাস্টমার আছে প্রত্যেকটা মহিলার কাছে একটাই সুনাম যে এখানে একটা নতুন পার্লার হয়েছে ঝুমা আক্তার নামের। সেই মেয়েটা এত ভালো মেকআপ করায়, মানে আমি আসলে সিরিয়াসলি অবাক, আপনি এত ভালো কাজ কোত্থেকে শিখলেন? পরে বলে, ভাইয়া সবই আল্লাহর মেহেরবানি, এবং আমি খুব বড়লোকের মেয়ে না, কিন্তু আল্লাহ আমাকে এই কাজটা ভালো করে শিখিয়েছে, যার জন্য আমি যেখানেই পার্লার দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোভাবেই ব্যবসা করে যাচ্ছি। এখানে পার্লার দিতে আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ জায়গাটা অনুন্নত, এখনোভাবে ডেভেলপমেন্ট হয়নি, এখনও মানুষজন ওভাবে আসে না। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে আমার পার্লারটা চলবে কিনা। তো তারপরেও আসলে আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি খুব ভালো কাস্টমার পাচ্ছি। আমি বললাম, আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে মাটির নিচ থেকেও কাস্টমার আপনার দোকানে আসবে। পরে বলো, আচ্ছা ভাইয়া ঠিক আছে, বেশ ভালো লাগলো, মাঝে মাঝে কিন্তু আসবো, আর আপনিও মাঝে মাঝে পার্লারে যাইয়েন, চা কপে খেয়ে আসেন। আমি যে হ্যাঁ অবশ্যই যাবো, আপনি যেহেতু বলছেন তাহলে তো মিস করা যায় না। তা এরকম করতে করতে এর কিছুদিন পরে আমার বোন তখন আমাদের বাড়িতে আসছে। পরে আমি আমার বোনের বললাম, তুই পার্লারে যাবি না? ও বলে, হ্যাঁ যাবো তো, কে তুমি নিয়ে যাবা? আমি বললাম, আমি নিয়ে যাবো, চল আমি বিল দিব। মানে আমার কথা হচ্ছে আমার বোনকে নিয়ে গিয়ে আমি একটু এই ঝুমার সাথে আলাপ সালাপ করবো। তো একদিন সকালবেলায় আমার বোনকে নিয়ে গেছি, বাট এই পার্লারে প্রচুর কাস্টমার, এত কাস্টমার যা বলার মতো না। এত কাস্টমারের ভিড়ও তখন এই ঝুমা করলো কি, আমার বোনকে আর আমাকে দেখা মাত্র আমার বোনের সিরিয়াল সবার আগে দিয়ে দিল। বললো যে না, উনি আমাদের মানে খুব নিয়মিত কাস্টমার, ওনাকে আগে দিতে হবে। তা আমার বোনের কাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে আমার বোন তখন, আমি তখন আমার বোনকে বললাম যে দেখ, এই মেয়েটা তো খুবই ভালো, এতগুলো মেয়ের আগে তোরে দিয়ে দিল, সিরিয়াল দিয়ে দিল, অনেক ভালো, আমাদের বাসা আজকে দুপুরে খাওয়ারের দাওয়াত দিয়ে দে। আমার বোন বলে, ভাই আপনি কি পাগল হয়েছেন? তার কাছে এত কাস্টমার, সে বুঝি আমাদের বাড়িতে দাওয়াতে যাবে? বলে, আমার তুই বলে দেখ না, হয়তো যেতেও পারে। এই করে যখন আমার বোনকে বললাম, আমার বোন বলে, আচ্ছা ঠিক আছে, এটা ভালো বলছেন যে আমি তাকে বলতে পারি, দেখি সে যায় কিনা। পরে আমার বোন বলল, আপু কিছু মনে করবেন না, আপনি তো আমাদের বাসার সামনেই পার্লার দিয়েছেন, কোনোদিন তো আমাদের বাসায় যান নাই, আজকে দুপুরে আমাদের বাসায় আপনার দাওয়াত। তখন অলরেডি প্রায় 11টা 11:30 মতো বেজে গেছে। ও বলতেছে যে আপু দুপুর তো হয়ে গেছে। আমার বোন বলে, আপনি কাজটা শেষ করে মোটামুটি একটু রিল্যাক্স হয়ে আসেন, আমরা আপনার জন্য ওয়েট করব। এবং মেয়েটাও সঙ্গে সঙ্গে আমার বোনকে বললো যে আচ্ছা ঠিক আছে আসবো। তো এইটা বলার পরে আমি তখন একটু অবাকই হয়ে গেলাম যে এত কাস্টমারের ভিড়ও আমার বোনের ইনভিটেশন সে অ্যাকসেপ্ট করেছে, এবং যথারীতি সে যথাসময়ে আমাদের বাসায়ও চলে আসছে। ওই দিন আমার আব্বা বাসায় ছিল না, মাও বাসায় ছিল না, আমাদের বাসায় কাজের মহিলারা ছিল, কাজের ছেলেটা ছিল, আর হচ্ছে কি আমার দোকানের একটা ছেলে, আর আমি আর আমার বোন, আমরাই। তো ও আসছে, বাসায় আসার পর ও খুবই লজ্জা পায়, মানে মাথার চুলগুলো বেশ লম্বা এবং খুবই সুন্দর চেহারা, তো বারবারই বলি, এবং ও খুবই লজ্জা পাচ্ছে, মানে আসতেছে লজ্জা পাচ্ছে। পরে আমার বোন বলে, আপু আমাদের বাসায় কেউ নেই, আমি ভাইয়া আমরাই আছি, আর আমাদের বাসায় ওরকম কেউই নেই, আপনি আসেন, আব্বা আম্মা আজকে বাসায় নেই। তো এবার ও আসছে, আসার পরে আমার বোন রান্নাবান্না করছে মোটামুটি, ওকে ইনভাইট করে আসার পরে দেন তখন ওরা খাবার দিল। ও খাইতে খেতে খুব লজ্জা পাচ্ছে। এই খাওয়া দাওয়ার মাঝেই তখন হঠাৎ করে বৃষ্টি নামছে। আপনার এত বৃষ্টি নামছে যা বলার মতো না, ও আর পার্লারে যেতে পারে না। আমার বোন তখন বলতেছে যে আপু আমার কাছে ছাতা আছে, ছাতা দিব, আপনি চলে যাবেন। পরে ও আসলে যেতে যাচ্ছে না। আমি বললাম যে যাওয়ার দরকার নেই, আজকে আমাদের এখানে থেকেই যান, হাসাহাসি করতেছে। পরে আমারে বলে, আপনি দোকান খুলবেন না? আমি বললাম, হ্যাঁ আমিও তো দোকান খুলবো, কিন্তু বাইরে যে পরিমাণের বৃষ্টি নামছে, একে তো দুপুর, মানুষ তো খেয়ে একটা টানা ঘুম দিবে, এই দুপুরবেলা তো কেউ আর দোকানে আসবে না। একে তো ওয়েদারটা অনেক গরম ছিল এতক্ষণ, এবং বৃষ্টি নামার পরে বেশ ঠান্ডা হয়ে গেছে, এরকম হিমেল বাতাসে কেই বা জেগে থাকবে বলেন, সবাই তো ঘুমাচ্ছে। পরে আমার বোন তখন বলতেছে যে আপু চলেন আমরা লুডো খেলি। তো ও বলতেছে না, লুডো খেলে সময় নষ্ট করবো না, আমরা গল্প করি। এই করে আমি, আমার বোন আর ও মিলে সোফার মধ্যে বসে বসে গল্প করতেছে, কথা বলতেছে। কথা বলতে বলতে একটা সময় খেয়াল করে দেখলাম যে আমার বোন কিছুটা তন্দ্রায় চলে গেছে। মানে আমার ছোটো বোনটা একটু এরকম একটু মোটা কাটা ছিল,
একটু নাতস টুতুস টাইপের। ও আসলে একটু হলেই ঘুমায় যায়, আবার খাবার খাইছে, ও তখন ঘুমায় গেছে। আমি ওরা বললাম, কিরে তুই সোফায় ঘুমাবি না বাসায় যাবি, মানে রুমে যাবি? বলে ভাইয়া তোমরা গল্প করো, তাহলে আমি রুমে গেলাম। পরে ও রুমে চলে গেছে। তাই আমি ওর সঙ্গে বসে বসে কথা বলতেছি যে ওর গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, বললো। পরে আমি বললাম যে আগে কোথায় পার্লার ছিল? বলে আমার পার্লারটা আগে শহরের মাঝখানেই ছিল, মানে মিরপুরের মানে মিডল পয়েন্টেই ছিল, 11 নম্বরে ছিল। তাই আমি বললাম যে 11 নম্বরে ছিল, তো এখন এদিকে চলে আসলেন, মানুষ তো আস্তে আস্তে করে শহরের মুখে হয়। আপনি মিরপুর 11 থেকে যাবেন ধানমন্ডিতে, বা আপনি ওইদিকে যাবেন, সেখানে না গিয়ে আপনি এখানে চলে আসছেন। পরে বলতেছে যে ভাই আসলে সমস্যা হচ্ছে কি, আমার তো ওরকম কোনো গার্ডিয়ান নাই। আর বড় কথা হচ্ছে আপনি তো জানেন যে শহরের মধ্যে একটা সমস্যা সবসময় থেকে থাকে, একে তো চাঁদা, তার উপরে হচ্ছে অনেক ছেলেদের নজর। আমি যেখানে পার্লার দিয়েছিলাম এখানে প্রচুর কাস্টমার আসতো, ওখানে আরও 3টা পার্লার ছিল। দেখা যায় আমি দেওয়ার পরে বাকি পার্লার যে 3টা ছিল ওগুলো মোটামুটি অনেকটা ডাউন হয়ে গেছে। ওদের কাছে কাস্টমার খুব বেশি একটা যায় না, বিকজ আমি ভালো কাজ করি, যার কারণে বাকিরা হিংসা করে আমার পিছনে লোক লাগাই দিছে। তো আমার সেখানে পার্লার দিয়ে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে যাচ্ছিল, যার জন্য একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমি পার্লারটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে কয়েক মাস এমনিই ছিলাম এবং লাস্টে এখানে এসে খুললাম। তাই আমি বললাম যে তাহলে তো ভালোই, তো আপনার বিয়ে হয়েছে কি না? পরে বলে না বিয়ে হয়নি, বাট বিয়ের জন্য ভালো ভালো প্রস্তাব, ভালো ভালো ঘর আসতেছে, কিন্তু আমি ভাইয়া এখনও নিজের পায়ে দাঁড়াইনি, বিয়ে করবো না। আমার একটা স্বপ্ন আছে, আমি ঢাকা শহরে কোথাও একটু জায়গা কিনবো এবং নিজে একটা বাড়ি বানাবো, একটা জায়গা কিনে একটা বাড়ি বানিয়ে তারপর আমি বিয়ে করব। এটা আমার একটা ড্রিম, একটা স্বপ্ন, এবং এই স্বপ্ন পূরণ হলেই পর আমি বিয়ে করব। আমি তখন বললাম বাহ, একটা পার্লার দিয়ে ঢাকা শহরে আপনি একজন বাড়িওয়ালা হতে যাচ্ছেন, এটা আসলেই বেশ ভালোই লাগলো। আপনার কনফিডেন্স আছে, আপনি কাজ করলেই দিতে পারবেন। তো এরকম করে গল্প গুজব করতে করতে, কথাবার্তা বলতে বলতে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, এবং আমারও তখন ভাই এতটা ভালো লাগছে যা ঠিক বলার মতো না। তো আমি তখন তারে বললাম যে আপনার ফোন আছে কিনা, মোবাইল নাম্বার? বলে হ্যাঁ নাম্বার আছে। তাই বললাম যে ঠিক আছে তাহলে নাম্বারটা দিয়ে যান। ওই সময় কিন্তু মোবাইল ভাই অ্যাভেলেবেল হয়নি, মানুষের এখন হাতে হাতে মোবাইল হয়নি, মোবাইল খুব রিয়ার একটা বিষয় ছিল, কিন্তু ওর কাছে মোবাইল ছিল। পরে বাটনের ফোনগুলোই তখন বেশিরভাগ ছিল মার্কেটে। তো আমাকে তখন নাম্বারটা দিয়ে গেলো, আমি ওর নাম্বারটা নিলাম। দেন ও তখন যথারীতি আবারও বৃষ্টি কমছে 4টার দিকে, আমি তখন আমার ছাতার নিচে করে ওকে দিয়ে আসছি। তো দিয়ে আসার পরে ও আর আমার কোনো কল টলও দেয়নি, আমার নাম্বার নিয়ে গেছে, আমি ওর নাম্বার রাখছি, এবং আর আমাদের দোকানেও আসেনি। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আমার একদিন কেন জানি খুব মন আনচান করতেছিল রাতের বেলায়, এই যে তার সঙ্গে একটু কথা বলি। পরে আমি তারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছি যে কী ব্যাপার, কেমন আছেন? পরে বলে হ্যাঁ ভালো আছি, আপনি তো অনেক দিন পরে ফোন দিলেন। আমি বললাম না, আমি তো আপনাকে আর একটাবারও ফোন দিই নেই, আপনি তো নাম্বার নিয়েছেন, আপনি আমার খোঁজ নেননি। পরে বলে খোঁজ নিব কি, আমি তো আপনাকে প্রত্যেক দিনই দেখি। আমি বললাম কি, আপনি আমার প্রত্যেক দিন দেখেন? কেমনে দেখেন? পরে বলে ওই যে আপনি সুন্দর করে ঘুমিয়ে থাকেন। তা আমার একটা অভ্যাস ছিল কি, আমাদের রুমটা ছিল, মানে আমি যে রুমে ঘুমাইতাম এইটা ওদের বিল্ডিং থেকে কিন্তু দেখা যেত, মানে মুখামুখি বিল্ডিং ছিল। তো আমি কী করতাম, পর্দাগুলো সবসময় সরিয়ে জানালা খুলে তারপর একটু আরাম করে ঘুমাইতাম, এবং পোশাক আশাক ওভাবে আমার ঠিকঠাক থাকতো না ঘুমানোর সময়। আমি তখন বললাম আমার খুব লজ্জা পাইতেছে, আপনি কী বলতেছেন, আপনি এখন কোথায়? বলে আমি তো বাসার ছাদে, আমার যে পার্লার আছে পার্লারের বিল্ডিংয়ের ছাদে। তাই আমি বললাম তো আমিও নিলে ছাদে যাই, তো বলে আসেন। তখন আমি আমার ছাদে গেলাম, ও ওর ছাদে। তো দেখা যাচ্ছে মুখামুখি কথা বলতেছি, একটু জোরে জোরে কথা বলতেছে, ও বললে আমি শুনে, আমি বললে ও শোনে। পরে আমি বললাম যে কিছু না মনে করলে ঝুমা, আমি আপনার ছাদে চলে আসি, ওখানে এসে কথা বলি, এভাবে দূর থেকে কথা বলতে ঠিক কেমন জানি লাগতেছে। পরে বলে হ্যাঁ কোনো প্রবলেম নাই, আপনি আমার ছাদে চলে আসেন, এখানে এসে গল্প করলে বেশ মজাই হবে। এরপরে আমি তখন ওদের বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম। যাওয়ার পরে ও আর আমি একসঙ্গে বসে বসে রাত 2টো পর্যন্ত গল্প করলাম। কিন্তু বড় কথা হচ্ছে, আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে রাশেদ তুমি এতক্ষণ পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা তার সাথে কী কথা বলছো, আমি আপনাকে কোনো অ্যান্সার দিতে পারবো না, কারণ এতক্ষণ তার সঙ্গে আমার কী কথা হয়েছে আমি নিজেও জানি না। তো এই করে তখন ধরেন আমি প্রতিদিনে প্রায় আপনার 10টা-11টা বাজে আমি দোকান বন্ধ করতাম, ও পার্লার বন্ধ করতাম। ওই পার্লার বন্ধ করে ছাদে যাইতো, আমিও দোকান বন্ধ করে হাত মুখ দিয়ে একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে আমি ওর বাসার ছাদে চলে যেতাম, এবং ছাদে গিয়ে তখন মানে দুজনে রোমান্স করতাম, কথা বলতাম, প্রেম ভালোবাসা, এগুলো আসলে ঠিক বলার মতো না। এই স্মৃতিগুলো আমি সত্যি আজও বলতে পারি না, আজও মনে হয় যেন এটা কি আমার জীবনে সত্যি সিরিয়াস ছিল, এবং ওর সঙ্গে এভাবে আস্তে আস্তে করে আমার সম্পর্কটা সামনের দিকে যাচ্ছিল। কেউ কাউকে ভালোবাসি বলিনি, কিন্তু একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। তা আমার ছোটো বোন কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, ওর যে বিয়ে দিছি ওই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। তো আমার বোন এভাবে মানে আমাদের বাড়িতে আসছে, আইসাও ফলো করছে যে আমি প্রায় সারাক্ষণই ফোনে অ্যাক্টিভ থাকি, ফোনে কথা বলি। তো ও আসলে কিছুটা সন্দেহ করে ফেলছে যে কী ব্যাপার,
যখনই বাসায় আসি তখনই দেখি ভাইয়া ফোনে কথা বলে। আসলে ভাইয়া কথা বলে কার সাথে? আমার ছোটো বোন আবার বেশ চালাক ছিল এবং ও এরকম করে মানে খোঁচাখুচি করতে করতে একটা সময় বের করে ফেলে যে আমি মূলত ঝুমার সঙ্গে কথা বলি। তো কথা বলার পরে আমার বোন বেশ ভালো মনের মানুষও ছিল। আমাকে বলতেছে, ভাইয়া তুমি যে ঝুমা আপুর সঙ্গে কথা বলো তা ঠিক আছে, ঝুমা আপু দেখতে শুনতে ভালো, সর্বদিক থেকে ঠিক আছে, কিন্তু আমার কাছে অন্য একটা বিষয় নিয়ে কেমন যেন একটু সন্দেহ লাগে। পরে আমি বললাম যে অন্য একটা বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে তোর কাছে সন্দেহ লাগে? আমার বোন তখন বলতেছে তাদের পারিবারিক বিষয় নিয়ে। আমি বললাম, কেন পারিবারিক বিষয় নিয়ে সন্দেহ লাগবে কেন? পরে বলে, তুমি যদি মেয়েটাকে বিয়ে করো তাহলে অবশ্যই তাই পারিবারিক বিষয়গুলো একটু যাচাই বাছাই করে তারপরে বিয়ে করো। আমি বললাম, আরে বোকা, এখনও তার সঙ্গে আমার প্রেমই হয়নি। আমার বোন বলে, বলো কি, তোমরা রাতের পর রাত গল্প করো, কথা বলো, প্রতিদিন রাতে তুমি তার বাসার ছাদে চলে যাও, ওখানে গিয়ে তুমি তার সঙ্গে আড্ডা মারো, এত রোমান্স, এত প্রেম, এত ভালোবাসা, আর তুমি বলো এখনও তাকে ভালোবাসিয়ে বলো নাই? হ্যাঁ, আমি বললাম যে না রে বোন, এখন পর্যন্ত তারে আমার ভালোবাসি বলা হয়নি, তবে আমি এইটা বিশ্বাস করি এবং মানি যে সে আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি, হয়তো এই ভালোবাসার কথা মুখে বলা হয়নি। আমার বোন তখন হাসতে হাসতে একদম পড়ে যাওয়ার মতো অবস্থা। পরে বলতেছে, ভাইয়া ভালোবাসার বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা লিড করা ঠিক না, কারণ ঝুমা আপু যেমন সুন্দর, কিউট, এবং আমাদের মহল্লায় তো অনেক ছেলে আছে এরকম মেয়ে খোঁজে, যে কোনো ছেলে তোমার আগে যদি টোপ মেরে দেয় তাহলে তুমি তার সঙ্গে ভালো ফ্রেন্ড হয়ে থাকবা, জামাই হতে পারবা না। যদি জামাই হতে চাও তাহলে এই সময়টা তাড়াতাড়ি কাজে লাগাও। আমার বোনের কথা শুনে আমি তখন বেশ চিন্তিত হয়ে গেলাম এবং ভাবলাম যে আসলেই আমার বোন মন্দ তো বলেনি, কারণ আমি যেভাবে ওয়েট করতেছি এভাবে ওয়েট করতে করতে একদিন আমি তারে সত্যি হারাই ফেলবো। এভাবে অপেক্ষা করাটা আমার ঠিক হবে না, আমি তাকে সত্যি সত্যি বলে দিতে হবে যে আমি তাকে ভালোবাসি। এই সিদ্ধান্তটাই আমি তখন পুরোপুরি নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পরে আমি তখন আমার বোনকে বললাম যে, আচ্ছা বোন, ঠিক আছে, তাহলে আমি তোরে বলতে পারতেছি না, তুই কাইন্ডলি ওরে একটু বলে দে আমার আমার পক্ষ থেকে। আমার বোন তখন বলতেছে, ভাইয়া নিজের কথা নিজে বলো, এবং তুমি যদি না বলো তাহলে কিন্তু ওরা হারাই ফেলবা। এর পরের দিন রাতের বেলায় দোকান বন্ধ করলাম, ওই পার্লার বন্ধ করলো, ওর বাসার ছাদে গিয়ে আমি কথা বলতেছি। তো বলতে বলতে আমি বললাম যে, ঝুমা, তোমার আব্বা আম্মা তো তুমি বললা যে তোমাকে বিয়ে দিয়ে দিবে, ভালো ভালো বিয়ের ঘর আসতেছে, তুমি ইচ্ছে করে বিয়ে করতেছো না, তো তোমার কি জায়গা কিনা হয়েছে? ও বলে, না এখন আমার জায়গা কিনা হয় নাই, তবে কথাবার্তা চলতেছে, একটু জায়গা কিনবো। তা আমি জানি না ভাই, কেন জানি হঠাৎ করে আমার মাথায় এটা চলে আসছে যে সেই জায়গাটা যদি আমি কিনে দেই তাহলে কি তুমি আমার বিয়ে করবা? মানে এটা যে হঠাৎ কেন মেমোরিতে আসছে বা মাথায় আসছে, এটা আমার বোধগম্যই নেই। পরেও আমারে বলতেছে যে আপনি জায়গা কিনে দিবেন। আমি তখন একটু ইতস্ত করে বললাম যে হ্যাঁ, যদি আমি জায়গা কিনে দিই তাহলে তুমি আমার বিয়ে করবা? ওই তখন হাসতেছে। আমি বললাম যে হাসতেছো কেন? ও বলে, আপনি কি সিরিয়াস হয়ে বলতেছেন? আমি বললাম, হ্যাঁ আমি সিরিয়াস হয়ে বলতেছি, তোমার স্বপ্নটা পূরণ করাই দিব। রাজধানী ঢাকায় কোনো এক জায়গায় তোমার জন্য আমি একটু জায়গা কিনে দিব এবং প্রয়োজনে একটা ঘর উঠাই দিব। ও বলে, না, জায়গাটা কিনে দিলে ঘরটা আমি উঠাইতে পারবো, ঘর ওঠানোর মতো টাকা আমার কাছে আছে, তো ঘরটা যদি উঠে যায় তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে, আমি বিয়ে করে ফেলবো। আমি তখন বললাম, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা? ও তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে, আসলে রাশেদ ভাই কী বলবো ঠিক জানি না, আপনি দেখতে শুনতে এত হ্যান্ডসাম এবং মানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, আপনার আব্বা একজন সম্মানিত ব্যক্তি, আপনার ঢাকার একজন বাড়িওয়ালা, কিন্তু এরপরেও আপনি আমার মতো একটা পার্লারের মালিককে কেন বিয়ে করতে চান? আমার তো আসলে হিসাব করলে কোনো কিছুই নাই, চাল নেই, চুলো নেই, মাথার উপর আসমান নেই, পায়ের নিচে মাটি নেই, এমন একটা মেয়েকে আপনি কেনই বা বিয়ে করবেন? আপনি চাইলে তো ঢাকা শহরের যে কোনো সুন্দরী মেয়েকেই বিয়ে করতে পারেন। আমি তখন বললাম, হ্যাঁ এটা তুমি ঠিক মন্দ বলো নাই, কিন্তু বড় কথা হচ্ছে যে আমার তোমারে ভাল লাগছে, আর আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি যাকে বিয়ে করব তার সঙ্গে আমি প্রথমে প্রেম করব, তাকে বুঝবো, জানবো, শুনবো এবং সবশেষ তাকে বিয়ে করব। সো আমার কাছে মনে হলো যে আমার সমস্ত চিন্তা ভাবনা ঘিরেই তুমি আছো, সো যার কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই তখন হাসতেছে, মানে বলে যে এটা কি সিরিয়াসলি না দুষ্টমি? আমি বললাম যে না, কিন্তু বড় কথা হচ্ছে কি, যখন থেকে আমি ওকে এটা বলেছিলাম যে তোমার সঙ্গে আমি প্রেম করব বা এটা সেটা, তখনও আমার প্রতি খুব সিরিয়াস হয়ে গেছে, মোটামুটি অনেক সিরিয়াস হয়ে গেল। এবার আমি যে তাকে কথাটা দিয়ে ফেলছি, আমিও তখন টেনশানে পড়ে গেছি যে কোথায় জায়গা পাবো। আর আরেকটা বড় কথা কি জানেন, আমার কাছে মোটামুটি টাকা আছে, কারণ বহু বছর ধরে আমাদের পুরো বিল্ডিংয়ের ভাড়ার টাকা আমার কাছে, আর দোকানের ইনকামও আমার কাছে হিসাব করলে ওই সময়তে প্রায় 40-50 লাখ টাকার মতো ছিল। এটা আমাদের পরিবারের টাকাই আমার কাছে থাকে, কারণ সংসার আমি চালাইতাম, বাসা ভাড়া আমি উঠাইতাম এবং সর্বদিকে টাকা টুকা সব আমার কাছে। পরে আমি যখন এটা চিন্তা করলাম যে ওরে যেহেতু আমি কথা দিয়ে ফেলছি, আমার এই কথা তো ফেলা যাবে না, মানে আমি এই কথা ফেলবো না। এবং
তখন একটু কেমন জানি হয়ে গেছিলাম। আর আমি ওই সময়টাতে ভাই একটা মানে আপনাকে একটা কথা বলি, একটা পুরুষ যখন মোটামুটি বিয়ের বয়স পার হয়ে যায় তখন সে একটু বোকা হয়ে যায়। আমার কাছে মনে হলো আর কি, আমি জানি না যে এটা সবার ক্ষেত্রে কিনা, বাট আমার ক্ষেত্রে এরকম হলো যে বিয়ের বয়সটা যখন পার হয়ে গেল আমার কাছে মনে হলো যে আমি মনে হয় একটু বোকা হয়ে গেছি। বোকা যদি না হয় তাহলে এরকম কাজ কেমনি করি। পরে আমি ঠিকই সিদ্ধান্ত নিলাম যে আমি ওর জন্য একটা জায়গা কিনবো। তখন কিন্তু আমাদের প্রেম চলতেছে, দুজনে প্রেম করতেছি, মোটামুটি বেশ গভীর একটা জায়গার মধ্যে চলে গেছি। পরে আমি তার জন্য জায়গা কিনবো এবং এরকম করতে করতে খোঁজাখুঁজি করতে করতে শহরের বাইরেই আমাদের এরিয়ার মধ্যে একটা জায়গা পাইছিলাম, মোটামুটি একটা বিল্ডিং উঠানো যাবে এরকম একটা জায়গা, কয়েক কাঠা জায়গা পাইছি। পাওয়ার পরে আমি তখন তার বিষয়টা জানাইলাম যে দেখো ঝুমা, এখানে একটু জায়গা পাইছি, আমি এই জায়গাটা তোমার জন্য কিনবো। ও তখন আমার বলতেছে যে রাশেদ দা, আপনি কী শুরু করছেন এগুলা? আমি তো মনে করছি মনে হয় আপনি দুষ্টুমি করতেছেন, আর এখন দেখি যে আপনি সত্যিই সিরিয়াস। আমি বললাম হ্যাঁ, আমি আসলেই তোমার সঙ্গে দুষ্টুমি করি নাই, এবং আমি যেটা বলছি আমি সিরিয়াস হয়ে বলছি যে আমি তোমার নামে একটু জায়গা কিনবো এবং সেখানে ঘর বানাবো, আমরা দুজনে একসঙ্গে সংসার করব। ও তখন বলতেছে না না না, এটা আপনি কইরেন না। কিন্তু আমি জানি না যে আমি এত ইমোশনাল হয়ে গেছি, আমি তারে বলি যে না আমি কিনেই দিব। শেষ পর্যন্ত আমি তখন তারে ওখানে জায়গা কিনে দিলাম, ওর নামে জায়গাটা কিনলাম। দেখেন, আমি আমার বোনকেও বলি না, আমার যে ছোটো বোন আছে আমি ওরও বলি না, কারণ ওরে বললেও আমার বকা দিবে যে ভাইয়া এটা তুমি কী করলা, একটা মেয়েকে চিনো না জানো না তার নামে তুমি জায়গা কিনে দিছো, এটা কেমন কথা ভাইয়া, এটা কী ধরনের কথা। মানে সবাই তো আমারে মোটামুটি বকাঝকাই করবে। আমি ওরে কোনো কিছু বললাম না, যে না আমার বোনরেও কোনো কিছু বললাম না। না বলে তখন আমি জায়গাটা যেদিন রেজিস্ট্রি করতে যাব, অবাক করা বিষয় হলো এইটা, যেদিন জায়গাটা আমি রেজিস্ট্রি করতে যাব ওই দিনও হঠাৎ করে আমার কি বলে জানেন, আমার বলে যে জায়গাটা তুমি তোমার নামে রেজিস্ট্রি করো। এর আগে কিন্তু ওর সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে, ওর নামেই জায়গা আমি দিয়ে দিব, ওর নামেই কিনবো এবং কিনোর ফুললে কথাবার্তা হয়ে গেছে। ওখানে যাওয়ার পরেও বলতেছে তোমার নামে রেজিস্ট্রি করো। যখন বললো আমার নামে করার জন্য, আমি তখন একটু বিভাগে পড়ে গেলাম, কি ব্যাপার, আমি তোমার নামে করতে চাই, তুমি কেন আমার নামে করতে বলতেছো? ও বলে না, তুমি তোমার নামেই করো, তোমার জায়গা মানেই তো আমার জায়গা, তোমার জায়গা মানেই তো আমার জায়গা, আমার জায়গা মানেই তো তোমার জায়গা, সো তুমি তোমার নামেই করো, বাড়িটা আমি আমার নিজের টাকা উঠাবো। পরে আমি বললাম যে না ঝুমা, এটা হতে পারে না, এটা তুমি কী বলতেছো? তারপরেও একরকম জোরাজোরি করে আমার নামেই তখন দলিলটা করলো। দলিলটা আমার নামে করলো, করার পর আমি ওরে বললাম দলিলটা যেহেতু আমার নামে হয়েছে, এই জায়গায় বাড়ি আমি উঠাবো, বাড়ি তোমার উঠাইতে হবে না। ও বলে না, বাড়ির টাকাটা আমি উঠাবো, এখানে আমি বাড়ি উঠাবো। এরকম করেও তখন বাড়ি উঠাইতেছে, এখানে বাড়ি উঠাইতেছে, তো বাড়ির মোটামুটি কাজ টাজ ভালোই চলতেছে, নিজেই কাজ করতেছে, লোকজন আনতেছে, কাজবাজ করতেছে। এরকম করে চলতে চলতে ওই মহল্লার কিছু মানুষ এই জিনিসটা তখন টার্গেট করে ফেলে। এই যে আমি ওর সঙ্গে ঘুরি, প্রতিটা মহল্লায় তো ধরেন ভালো ছেলে মিলিয়ে খারাপ ছেলেরা থাকে, ভালো ছেলেরা থাকে, ওদের মাঝে তখন কিছু মানুষের চোখে তখন টার্গেট হয়ে যায় যে না আমি আর ও এরকম করে চলাফেরা করতেছি। এরই মাঝে আরেকটা কথা বলে রাখি আপনাকে, জায়গাটা যেদিন রেজিস্ট্রি হলো আমার নামে, রেজিস্ট্রি হওয়ার রাতের বেলায় ওই দিন রাতেই ও আমারে বলতেছে যে ঢাকা শহর আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, অনেক দিন ধরে এক শহরে নিঃশ্বাস নিচ্ছি, কেমন জানি ভাল লাগতেছে না, মন চাচ্ছে একটু নতুন জায়গায় গিয়ে নতুন কোনো জায়গার অক্সিজেন নেওয়ার জন্য। পরে আমি ওরে বললাম যে তুমি কই যেতে চাও? ও বলে তুমি যদি মানে নিয়ে যাও তাহলে আমার একটু ইচ্ছা আছে কক্সবাজার যাওয়ার। তা আমি তখন বললাম তাহলে চলো, একটু লেট করার কিছু না, চাইলে আজকে রাতেও যেতে পারি। এবং ওই দিন রাত্রেবেলা আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরা কক্সবাজার যাব। এখানে একটা কথা বলে রাখি, কক্সবাজার যাওয়ার পরে আমরা একই হোটেল নিলাম এবং সব কিছু মোটামুটি ঠিকঠাক, আমার ডকুমেন্টের উপরে হোটেল নিলাম। এবং ওই হোটেলে যখন আমরা ঢুকে দুজনে রাতের বেলায়, যেহেতু আমরা এখনও বিয়ে করিনি এবং আমার ভিতরে মানে অন্যরকম কিছু জাগছে যে আমার সঙ্গে কিছু একটা করবো, যেহেতু আমাদের কথাবার্তা সব মোটামুটি ঠিকঠাক অবস্থার মধ্যে আছে, তখনও আমাকে বাধা দিল এবং বাধা দিয়ে আমাকে বললো যে দেখো, আসলে তুমি আমার জন্য অনেক করছো, যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি চাই না যে তোমার সঙ্গে আমার এরকম কিছু বিয়ের আগে হয়ে যাক, যেটার জন্য আমি সারা জীবন আল্লাহর কাছে ছোট হয়ে থাকবো এবং আল্লাহর কাছে কোনো কথা আমি বলতে আমার লজ্জা লাগবে যে আমি বিয়ের আগে তোমার সাথে জিনা করেছি। এটা আমার কাছে বেশ খারাপ লাগবে, আমি আল্লাহর কাছে ছোট হতে চাই না। মানে আমি চাই কি যে আমি বিয়ের পরে আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো যে আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার সঙ্গে কোনো কিছু অ্যাটলিস্ট এই হোটেলে করো না। ওর এত সুন্দর বুঝ পাওয়ার পরে আমার ভিতরে যে যৌন চাহিদাটা ছিল এটা মোটামুটি অনেকটাই নিভে গেল। আমি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওর সঙ্গে ওভাবেই মিশলাম, ও ঠিক আমার সঙ্গে যেভাবে মিশতে চেয়েছিল। তারপরে আস্তে আস্তে করে দুজনের সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে, বিল্ড আপ হচ্ছে, একে অপরের সঙ্গে এক গভীর প্রেমের সম্পর্ক। আমরা কক্সবাজার প্রচুর ঘুরলাম, প্রায় 3 দিনের মতো ছিলাম এবং 3 দিন পরে আবারও চলে আসলাম। তখনও আমাদের বাড়িতে আসতেছে, ঘরে আসতেছে। আমার আব্বা আম্মাও মোটামুটি ওর রাজি বা ওরে দেখলে খুব পছন্দ করতেছে। আবার আব্বা আম্মাও বিষয়টা সন্দেহ করছে বা আমার আব্বা আম্মাও জানছে, যেহেতু আমার বোন বলে দিছে।
আমার আব্বা আম্মার কথা হচ্ছে একটাই যে আমার ছেলে যারা পছন্দ করছে তার কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, ওর বাড়াই ঘর, জায়গা সম্পত্তি, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার কিচ্ছু দরকার নাই। আমার মা বলতেছে যেহেতু আমার ছেলে পছন্দ করছে এবং আমি এই মেয়েরই বিয়ে করে আনবো, আমার এই মেয়ের আদি অন্ত কোনো কিছুর প্রয়োজন নাই। আমি যে বললাম না যে আমার মা একটু অন্যরকম মানুষ, মানে খুবই সাদা মাঠা মনের একটা মানুষ। তারপরে মা এটা বলল, বলার পরে আমার আব্বা একই কথায়, তাই এতক্ষণও বাড়ির কাজ করতেছে, মোটামুটি বাড়ির কাজ হইতেছে। এই পর্যায়ে আমার আব্বা আম্মা তখন চাপ দিতেছে যে তাইলে বিয়েটা করে ফেলে, বিয়েটা করে ফেললেই হয়। আমরা তখন কক্সবাজার থেকে ঘুরে চলে আসছি ভাই ওই সময়তে। তারপরে আমি বললাম যে ঝুমা দেখো, আমার আব্বা আম্মা এরকম এরকম করে বলতেছে যে আমরা বিয়েটা করে ফেলি, আমরা এভাবে না ঘুরে বিয়েটা করে ফেলি, আমার আব্বা আম্মা তো এমন এমন করে চাচ্ছে। যখনই ভাই আমি ওর বিয়ের চাপটা দিলাম বা বিয়ের জন্য কথাবার্তা বলতে শুরু করলাম, ও জানি কেমন একটু করে চেঞ্জ হয়ে গেল, মানে একটু চেঞ্জ হয়ে গেল। আর আগের মতো নাই, মানে আগের মতো করে আমার সঙ্গে কথা বলে না, আমাকে ইগনোর করে। মানে আমি তখন বুঝতে পারলাম না যে মানে কেন এরকম করতেছে, মানে হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল। পরে আমি ওরা বলতেছি ঝুমা আমি আসলে কিছু বুঝতেছি না যে তুমি আর আগের মতো আমার ফোন পিক করো না, আমার সঙ্গে কথা বলো না, সবসময় একটা ব্যস্ততা দেখাও, একটু দূরে দূরে থাকো, মানে আমি না ঠিক বুঝি না যে তুমি কী চাচ্ছ। এটা ওরে বললাম। এবং বলার পরে এর মাঝে ও কিন্তু অনেকবার আমাদের বাসায় আসছে, বাসায় আসার পরেও আমি ওর শরীরে হাত দিলে মানে ও সবই হইতো, কিন্তু কোনো রকমের খারাপ সম্পর্কে যেতে চাইতো না। তারপরে যখন আমি ওরে এটা বললাম যে মানে বিয়ের কথাটা বলার পরে যখন এরকম হয়ে গেল, তখন আমি বললাম যে তুমি কেন এরকমটা করতেছো, আমার সঙ্গে ঠিকমতো কথা বলো না, আমি ফোন দিলে ধরো না, মানে কেমন জানি তুমি আমাকে একটু ইগনোর করো। মানে আমাকে ইগনোরটা করার কারণটা কি? আমার সম্পর্কের মাঝে কি আমি কোনো ভুল করে ফেলেছি? আমার কি সত্যি কোনো অন্যায় হয়েছে? ও বলে না না না, তুমি কেন ভুল করবা, তুমি যথেষ্ট ভালো মনের একটা ছেলে, যথেষ্ট ভালো মানুষ, আমি বিশ্বাস করি তোমার মতো ছেলে হয় না এই দুনিয়াতে, তুমি নাম্বার ওয়ান। সো আমি আসলে মানে তোমাকে একটা কথাই বলতে চাই যে দেখো, মানে আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তুমি কিছুই জানো না, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানলে হয়তো তুমি আমাকে বিয়ে করতে চাইতা না। তখন আমি বললাম যে দেখো, আজকে আমাদের এত বৎসরের সম্পর্ক, আমরা অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি, আমাদের দুজনের মাঝে অনেক রকমের সম্পর্ক হয়েছে, বাট আজকে তুমি হঠাৎ করে এটা কী বলতেছো যে আমি তোমার ফ্যামিলি সম্বন্ধে জানলে আমি তোমাকে বিয়ে করব না? আমি তো তোমার ফ্যামিলি সম্বন্ধে কখনোই জানতে চাই না, আর তোমার ফ্যামিলি সম্বন্ধে আমার জানারও কোনো প্রয়োজন নাই। আমি কেন জানতে যাব তোমার ফ্যামিলি সম্বন্ধে? আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস ইট। ও তখন বলতেছে যে না, আমার মনে হয় না যে আমাকে বিয়ে করাটা তোমার ঠিক হবে। এরকম করেও তখন একটা স্পেস নিয়ে নেয়, একটু গ্যাপ নিয়ে নেয়, এবং স্পেসটা নেওয়ার পরে ভাই আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে। মানে কী ব্যাপার, ও কেন এরকমটা করতেছে? আমি আগের মতো ফোন দিলে ফোন রিসিভ করে না, আমার সঙ্গে কথা বলতে চায় না। এরকম করতে করতে আমাদের মহল্লার একটা ছেলে আছে, নাম হচ্ছে বাপ্পি। আবার একটু মহল্লার একটু উল্টাপাল্টা ছেলে আছে না, ওরকম আর কি, একটু উশৃঙ্খল বাপ্পি। ওই তখন দেখলাম কি মাঝে মাঝে বাপ্পি ওর পার্লারে যায়, ওর পার্লারে যায়, আবার ওর পার্লার থেকে আসে। মানে আমি তখন আমার ভিতরটাই খুব কষ্ট লেগে গেল, কী ব্যাপার, বাপ্পি ওর পার্লারে কেন যায়? বাপ্পি ওর পার্লারে যায়, ওর সঙ্গে কথা বলে, তার মানে কেউ এখন বাপ্পির সঙ্গে জড়াই গেছে। বাপ্পি দেখতে আমার থেকেও হ্যান্ডসাম, ও যদিও সন্ত্রাস হয়ে থাকে কিন্তু টাকা ঢুকাতেও আছে। তখন আমার কাছে মনে হলো যে ও মনে হয় আমাকে কাইট দিছে বা আমার সঙ্গে পোল্টি নিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ও যদি লুবি হবে তাহলে এত লক্ষ টাকার জায়গা আমি ওর নামে রেজিস্ট্রেশন করতে চাইছি, ও কেন এটা নিজের নামে রেজিস্ট্রেশন না করে আমার নামে করাই দিল? আরেকটা কথা আপনাকে বলি, ও কিন্তু ওখানে ঘরের কাজ ধরছে, প্রায় 3 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেছে, ও এখানে আর কাজ করে না। যখনই বিয়ে শাদীর কথা নিয়ে কথা উঠছে, যখনই বিয়ের কথা উঠে এলাম, তখনই আর ওখানে কোনো কাজ করে না, ওইটা হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিছে। এদিক দিয়ে বাপ্পি ওর মানে পার্লারে যায়, পার্লারে থেকে নামে, এদিক সেদিক যায়, মাঝে মাঝে দিকে বাপ্পির সঙ্গে রিক্সা দিয়ে ঘুরতেছে। তখন ভাই আমার ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো যে না, ও মনে হয় বাপ্পির হয়ে যাইতেছে। এরকম করতে করতে আমার তখন খুব খারাপ লাগতেছে, মানে অনেকটা খারাপ লাগতেছে। একদিন হইলো কি, বাপ্পি আরও একসঙ্গে রিক্সা দিয়ে কোত্থেকে জানে আসছে। আমি তখন দোকানে ছিলাম, তো রাগ হয়ে গেছিলাম ওই দিন প্রচুর। আমি তখন দৌড়িয়া মানে গেছি, মানে বাপ্পির সঙ্গে একটা ঝামেলা করব, এরকম একটা মুভমেন্ট নিয়ে গেছি। যাওয়ার পরে দেখলাম কি যে ওখান থেকে ও নেমে গেছে রিক্সা থেকে, রিক্সাটা বাপ্পিরে টান দিয়ে নিয়ে চলে গেছে। তো আমি চিন্তা করলাম কি বাপ্পির পিছনে দৌড়াবে না, ওর কাছে যাব। পরে আমি নিচে ওর কাছে গেছি, যাওয়ার পরে ও রুমের মধ্যে, ও পার্লার চলে গেছে, আমি ওইখানে গেছি। যাওয়ার পর আমি বললাম যে ঝুমা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। পরে ও দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে যে কী বলবা বলো। আমি বললাম তুমি বাপ্পির সঙ্গে চলাফেরা করো মানি? ও বলে হ্যাঁ করি তো, কেন কী হয়েছে? আমি বললাম তা তুমি আমার জীবনটা নিয়ে এরকম জুয়া খেললা কেন? ও বলে কই, আমি তো তোমার জীবন নিয়ে কোনো জুয়া খেলি নাই। আমি বললাম তুমি আমার সঙ্গে প্রেম করলা, ভালোবাসলা, আমার সঙ্গে এত কিছু করলা, এখন তুমি আমাকে বিয়ে করবা না কেন? ও
ও তখন আমাকে বলে, আমি তোমাকে বিয়ে করব এরকম কথা কি আমি কখনো বলেছিলাম? আমি বললাম, কেন তুমি বলো নাই? তুমি বলো নাই যে তুমি নিজের নামে জমি কিনবা, জমি কিনে বাড়ি বানাইবা, এরপর তুমি আমার বিয়ে করবা, তুমি এটা বলো নাই? ও বলে, হ্যাঁ আমি তো বাড়ি কিনি নাই, বাড়ি তো তুমি কিনছো, জায়গা তো তুমি কিনছো। আমি তো তোমার নামে সেই জায়গা দিতে রাজি আছি, তুমি কেন এরকমটা করতেছো? ও সেদিন আমারে বলতেছে যে তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি শোনো, আসলে আমি ওর অনেক ভুল আছে আমাদের সম্পর্কের মাঝে, আমার অনেকটা ভুল হয়েছে, আমি অনেক ভুল করে ফেলেছি এবং এটার জন্য আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা চাই। রাশিদ প্লিজ, তুমি অনেক ভালো একটা ছেলে, আমার চোখে আমার দৃষ্টিতে এরকম প্রতারণার ব্যস্ত শহরে, মানে এরকম ধোঁকাবাজের শহরে আমি তোমার মতো মানুষ বেশ কম দেখেছি, সত্যি তুমি অনেকটা ভালো একটা ছেলে। সো আমি চাই না যে আমার মতো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, এইটা আমার কোনো চাওয়া নাই। আমি চাই কি যে তুমি তোমার মতো করে তোমার পরিবারের চাহিদা মোতাবেক তাদের মতো করে একটা মেয়েকে তুমি বিয়ে করো এবং তুমি জীবনে সুখী হও। আমি তোমার একটা ভালো বন্ধু হয়ে তোমার জীবনে সবসময় থাকবো, তোমার সুখে দুঃখে আমি তোমাকে সঙ্গ দিব। আমি তখন বললাম, ঝুমা, আজকে জীবনের এই পর্যায়ে আসার পরে তুমি আমাকে এই কথা বলতেছো আমি তোমার বন্ধু হব? ঝুমা, তুমি কি জানো না, বন্ধু থেকে প্রেমিকা হয়, প্রেমিকা থেকে বউ হয়, কিন্তু প্রেমিকা থেকে কখনো বন্ধু হয় না। যার সঙ্গে প্রেম হয়ে যায় তার সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। তখন আমাকে বলতেছে, দেখো আমি এত পেঁচের কথা বুঝি না, সোজা বাংলার সহজ কথা, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। এরকম করেই কয়েকটা দিন কাটতেছে কাটতেছে কাটতেছে, আমি ওর জন্য পাগলামি করতেছি, ঘুরতেছি রাস্তার মধ্যে, এরকম করতেছি। এমন করতে করতে হঠাৎ করে একদিন বাপ্পি আমার দোকানে, বাপ্পি এসে আমার বলতেছে যে, আমার বলে, রাশেদ, আমি বেশ কয়েকদিন খেয়াল করে দেখতেছি তুই ঝুমার পিছনে বেশ সময় দিচ্ছিস, ওর পার্লারে যাচ্ছিস, ওকে বিরক্ত করতেছিস, আমার কাছে একটা কমপ্লেন আসছে, আমি তোরে জাস্ট সাপ জানাই দিতেছি, এখানে দোকান করিস ভালো কথা, ব্যবসা বাণিজ্য আছে ভালো কথা, তোর আব্বা একজন ভালো মানুষ, আমরা মোটামুটি প্রতিটা বাড়ি থেকেই কিছু চাঁদা উঠাই, বাট তোর বাড়ি থেকে কোনো দিন কোনো অনুষ্ঠানে আমরা একটা টাকাও নেই না, এবং তোর বাবারে আমরা অনেক সম্মান করে ভালোবাসি, তোর বাবা যথেষ্ট ভালো মানুষ, তো আসলেই আমরা চাই না যে তোর সঙ্গে কোনো ঝামেলা করতে, এবং আমি আশা করবো তুই আজকের পর থেকে তুই ঝুমার সঙ্গে কোনো রকমের সম্পর্কে জড়াবি না। আমি তখন বললাম, তাই আমার নামে যে অভিযোগটা করেছে সে অভিযোগটা কি ঝুমা করেছে? বলে, না ঝুমা করে নাই। তাই আমি বললাম, কে করলো? ও বলে, আমরা খেয়াল করছি। তো এর মাঝে ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল, ওইটা তখন একটু গরম হয়ে গেছে, হঠাৎ করে পিছন থেকে একটু গরম হয়ে গেল। বাপি তখন ওরা বলতেছে যে, তুই গরম হইস না, আমি কথা বলতেছি, এখানে আমি আছি, আমি জিনিসটা সমাধান করব। পরে আমার বলতেছে যে, ভাই আসলে যেটা বলছি এটা ভালো করেই বলছি, বুঝিয়ে বলছি, যদি বুঝো তাইলে ভালো, আর যদি না বুঝো তাহলে তোমার কপালে দুঃখ আছে। এই কথা বলার পরে ও তখন ওর মতো করে চলে গেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে যাইতেছে। আমি ভাই তখন পাগল হয়ে গেছি, না পারতেছি ব্যবসা বাণিজ্য করতে, না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে, একরকম পাগল হইয়া একদিন রাতের বেলায় না, ঠিক সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে আপনার 7টা কি 7:30 বাজে, ওই দিন আমাদের মহল্লার ইলেকট্রিসিটিতে কি যেন একটু প্রবলেম হয়েছিল, কারেন্টে একটা ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরে ওই দিন কারেন্ট ছিল না, ওর পার্লারেও কোনো কাস্টমার নাই। আমি তখন করলাম কি, রাগ করে একদিন ওর পার্লারে গেছি। ওর পার্লারে যাওয়ার পরে আমি ওর নিয়ে টানাটানি শুরু করছি যে, তুমি আমার সঙ্গে এটা কেন করলা, এরকমটা কেন করলা, খুব বেশি চিল্লাচিল্লি করতে করতে ওর পার্লারে যে পাশে একটা রুম আছে, আমি রুমের ভিতরে টান দিয়ে নিয়ে গেছি। টান দিয়ে নিয়ে যাওয়ার পরে ও তখন চিল্লাচিল্লি করতেছে, খুব ঝামেলা করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এরই মাঝে মনে হয় পার্লারের কোনো একটা মেয়ে ছিল, ওই মেয়েটা মনে হয় নিচে গিয়ে সম্ভবত বাড়িওয়ালাকে বা কাউকে বিষয়টা জানাইছে। আমি খুব সিক্রেট করতেছিলাম, কিন্তু ওর হাত ধরে টেনে পিছনে রুমে নিয়ে যাচ্ছিলাম। একটা খারাপ মোমেন্টে কিন্তু আমার মাথায় ছিল। পার্লারের মেয়েটা নিচে গিয়ে মনে হয় বাড়িওয়ালাকে জানাই দেয়। বাড়িওয়ালা তখন করে কি, এই এলাকার আরও কয়েকটা লোকদেরকে জানাই দেয়। জানাই দেওয়ার পরে এই এলাকার কয়েকটা লোক গিয়ে আমাকে, কয়েকটা ছেলে ফেলে গিয়ে, ওখানে কিন্তু প্রথমে বাপ্পি ছিল না, আমি শুধু শুধু দোষ দিব না, ওখানে বাপ্পি ছিল না, অন্য যে ছেলেমেয়েগুলো ছিল বা এলাকার ময়মুরব্বী ছিল, তারা তখন দৌড়ে গিয়ে ওখানে আমার অ্যাটাক করে, এবং অ্যাটাক করে দরজা তখন ধাক্কা দিতে শুরু করে। আমি তখন দরজাগুলো খোলার পরে আমাকে দেখে বলতেছে, বেরিয়ে আয়। তো বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পরে তখন আমার বাড়িওয়ালার যে নিচে বাড়িওয়ালার রুম ছিল সেই রুমের মধ্যে নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে, ঝুমারও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তখন আমার আব্বাকেও ডাকা হয়েছে। আমার আব্বা ওখানে উপস্থিত ছিল। আমার আব্বা আসলে খুব কষ্ট পাইছে ওই দিন। আমি আমার জীবনে এই প্রথম মনে হয় আব্বাকে বেশ কষ্ট পাইতে দেখছি। আব্বার চোখ দিয়ে একরকম পানি চলে আসছে, আব্বা এতটাই কষ্ট পাইছে। পরে আমার ওখানে নিয়ে যেলো, এবং নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে ঘটনা কী। আমার জিজ্ঞেস করলো, ঝুমাদের বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা সে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর আমি আর কোনো কথা লুকাইলাম না, আমি ডিরেক্টলি বললাম যে, দেখেন, ওর সঙ্গে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, এবং আমরা বহু দিন ধরে প্রেমের সম্পর্কে আছি, এবং হঠাৎ করে ও আমার সঙ্গে এরকম করতেছে, আমি ওরা ছাড়া কিছু বুঝি না, এবং যার জন্য আমি ওখানে টেনে নিছি। এবং এটা বলার পরে তখন বাড়িওয়ালা বলতেছে যে, ঘটনা কি?
মানে মেয়েরই জিজ্ঞেস করছে, মেয়ে বলতেছে যে না আমাদের মাঝে তেমন কোনো কিছুই নেই। মানে ঝুমা ডিরেক্টলি বলতেছে যে না আমাদের মাঝে তেমন কিছুই নাই, আমরা জাস্ট ফ্রেন্ড, এটা বলছে। বলার পরে আমি তখন আমার মোবাইলটা খুলে বাড়িওয়ালাকে দেখালাম যে দেখেন আমার সঙ্গে ওর মেসেজগুলো দেখেন, ওর কথোপকথনগুলো দেখেন, এবং আমাদের ফ্যামিলির সবাই জানে ও আমার সঙ্গে অনেক প্রেম করছে, ভালোবাসছে, এটা করছে ওইটা করছে। বাড়িওয়ালা মানে জুমাদের বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা সে তখন মোটামুটি রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে বেয়াদব মেয়ে, আমি তোমাকে এই বিল্ডিংয়ে জায়গায় দিতে চাই নাই, তোমার সম্বন্ধে আমি এর আগে অনেক বাজে কথা শুনছি, তারপর আমি তোমাকে জায়গা দিছি শুধু একটা মাত্র কারণে যে তুমি এখানে পার্লার করবা, জায়গাটা একটু জমজমাট হবে এই জন্য। আর এখন তুমি জানো যে রাশেদ আলম কত ভালো একটা ছিল, ওর বাবা কত সম্মানিত মানুষ, এবং আলম সাহেবকে চিনে না এই এলাকাতে এমন কোনো মানুষ নাই, এবং এই আলম সাহেবের ছেলের সঙ্গে তুমি এরকম একটা কাজ করলা, এই মেয়ে বেয়াদবি করবে, তুই এক্ষুনি বিয়ে করবে। ওই তখন নিচের দিকে তাকায় আছে, এবং এরই মাঝে ভারীরা তখন করলো কি এলাকার পোলাপাইনগুলো বললো তোরা সরে যা, কাজে ডেকে আন। এলাকার পোলাপাইনি গিয়ে তখন হুটহাট করে কাজে ধরে নিয়ে আসছে। মানে আমি তখন খুশি হচ্ছিলাম যে ওই যে কাজী আনতেছে, আমার বিয়ে হবে, ওর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তখন মানে বেশ আনন্দের মধ্যে আছি যে কোনো প্রবলেম নাই, আমি তোকে বিয়েই করতে চাই। এবং এরপরে যথারীতি কাজী নিয়ে আসলো, তো কাজী আনার পরে তখন ওরে বলতেছে, ঝুমানে বলতেছে যে তোর ডকুমেন্ট বের কর, তোর ডকুমেন্ট বের কর, কাগজপত্র বের কর। পরে ও বলতেছে আমার কাছে কিচ্ছু নাই। তখন বাড়িওয়ালা বলতেছে তুই তো আমার কাছে ভোটার আইডি কার্ড দিয়েছিস, তোর ভোটার আইডি কার্ড আমার কাছে আছে। এটা বলে বাড়িওয়ালা তখন ভোটার আইডি কার্ড বের করে দিল, এবং ভোটার আইডি কার্ড বের করে দেওয়ার পরে সে আইডি কার্ড অনুযায়ী আমার ভোটার আইডি কার্ড দিছি। পরে ওখানে বাড়িওয়ালার বাসায় তখন ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তখন কিন্তু রাত, আমার বিয়ে হয়েছে রাত তখন প্রায় 10টার মতো বেজে গেছে, 10টা কি 10:30টার মতো বাজছে। বাজার পরে বাড়িওয়ালা তখন বলতেছে আলম ভাই, আমার আব্বারে বলতেছে যে আলম ভাই আমি আপনাকে ভালো করে চিনি, আপনি যথেষ্ট ভালো মানের মানুষ, এই অত্র এলাকাতে আপনার অনেক সুনাম, সবাই আপনাকে অনেক জানে মানে শোনে। আজকে আপনার ছেলের এই ঘটনা আমি জানি আপনাকে অনেক মর্মাহত করেছে, আপনি অনেক কষ্ট পেয়েছেন সম্ভবত, কিন্তু ভাই কষ্ট পাইয়েন না, আসলে এটাই জীবনের বাস্তবতা। এবং আশা করতেছি যে মেয়েটা আপনার ঘরে গেলে ভালো হয়ে যাবে, এবং ওরে আর পাল্লার টাল্লার করাইন না, ওরে আপনি বউ হিসাবে ওই সম্মানে রাখেন। এই কথা বলার পরেই আমার আব্বা তখন বললো যে ঠিক আছে, আমারও কোনো অভিযোগ নাই, আমার ছেলেরও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ও বিয়ে শাদী করে না, তবে ওর বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেল, কোনো প্রবলেম নাই, আমি চেষ্টা করব যে এই সপ্তাহের মধ্যে একটা বড় অনুষ্ঠান করে গরু জবাই করে পুরো মহল্লাবাসীকে খাওয়াই দেওয়ার জন্য, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান করার জন্য। পরে বাড়িওয়ালা বলল যে ঠিক আছে, এই কথাবার্তা হলো, এবং আমাকে তখন নিয়ে গেল। ওই দিন আমার ছোটো বোনও কিন্তু বাড়িতে ছিল, মানে আমাদের বাসায় ছিল। বাসায় থাকার পরে তখন আবার আমার ছোটো বোন এই ঝামেলার অবস্থা দেখে আমার দুলাভাইকে আমার ছোটো বোনকে নিয়ে গেছে, আমার ছোটো বোনকে নিয়ে চলে গেল। এবং এরপরে ওর সঙ্গে বিয়ে আমি বাড়িতে গেছি। আমাদের কাজের মেয়ে, কাজের ছেলে, বা আরও মানে আমাদের বিল্ডিংয়ের অন্যান্য ভাড়াটিয়ারা সবাই আসছে, আইসা আমাদেরকে বাসরঘর সাজায় দিয়েছে। তো বাসরঘর সাজিয়ে দেওয়ার পরে আমি তখন এই ঝুমাকে নিয়ে বাসরঘরে ঢুকছি। বাসরঘরে ঢোকার পরে মানে আমি ঢুকে তো ওরকমভাবে তো আসলে প্রিপারেড না, আমি তখন মানে গিয়া খাটের উপরে বসছি, ও তখন সোফার উপরে বসে আছে, একসঙ্গেই ঢুকছে। সোফার উপরে বসুর মনটা খুব খারাপ, মানে মনে হয় যেন কান্না করবে এমন একটা পরিস্থিতি। পরে আমি বললাম যে তোমার কী হয়েছে, তুমি এরকম মন খারাপ করে আছো কেন, দেখে মনে হয় তুমি কান্না করতেছো, তুমি তো আমাকে ভালোবাসতা, যারা ভালোবাসতা তারে বিয়ে করছো, এদিকে তুমি খুশি না? ও তখন বলতেছে দেখো আমার আসলে কোনো ইচ্ছা ছিল না তোমাকে বিয়ে করার, তোমাকে না, কোনো ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, আর আমি কখনো বিয়ে করতে চাইও নাই, তো তুমি আসলে আমার সম্বন্ধে আরও জানা দরকার ছিল। আমি তখন বললাম যতটুকু জানার ততটুকু আমি জেনেছি, একটা বিয়ে করার জন্য এর থেকেও বেশি কিছু আমার মনে হয় না যে জানার আছে বা জানতে হবে, আমি এর থেকেও বেশি কিছু আর জানতে চাই না। পরে আমার বলতেছে যে তুমি আসলে কি চাও, মানে চাচ্ছটা কি? আমি বললাম আমি একটা জিনিসে চাই, সেটা হচ্ছে তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই। এবং আমি দেখলাম যে ও মোটামুটি একটু কেমন জানি মানে আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতে চাই। ইন দ্য মিন টাইম আমি তখন বললাম যে ঝুমা এরকম দূরে থাইকো না, এখন তো আমরা বিয়ে করে ফেলছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এবং আজকে আমাদের বাসরা, তুমি চলো। একথা বলে তখন আমি একরকম ওকে একটু জড়ায় ধরছি, ধরার পর ও আমার কাছ থেকে ছুটার জন্য কেমন মানে করতেছে আর কি, মানে আমার সঙ্গে যেতে চায় না, খাটে যেতে চায় এরকম। আমি তখন একরকম জোরাজুরি করে টেনে ওকে খাটে নিয়ে গেছে, এবং খাটে নিয়ে যাওয়ার পরে ও বারবার মানা করতেছে যে না রাশেদ তুমি এটা ভুল করতেছো, রাশেদ তুমি সব কিছু জানো না, রাশেদ তুমি এটা ভুল করতেছো। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে যখনই আমি ওর শরীরের হাত দিলাম ভাই, তখনই মনে হয় যেন আমার মাথা আসমানটা ভেঙে পড়ছে। আমি মানে তখন বুঝতে পারতেছিলাম না যে এটা কি। আমি তখন সঙ্গে সঙ্গে লাইট অন করছি, লাইটটা অন করার সঙ্গে সঙ্গে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ল। মানুষ এক কিন্তু ভিতরে দুই, মানুষ এক কিন্তু ভিতরে দুই। আমি
ও তখন মানে দাঁড়ায় গেছে, ও তো 3 পিস না আপনার শাড়ি পরাই ছিল, দাঁড়ায় গেছে। পরে আমি বললাম, কে তুই? এমনি বলতেছি, কে তুই? তুই কে? ও তখন বলে, যা দেখার তা তো দেখেই গেছো, আবার জিজ্ঞেস করতেছো কেন? আমি বললাম, তাহলে তুই মেয়ের কণ্ঠে কথা বলতেছিস কেন? ও বলে, আমার কণ্ঠটাই মেয়েদের মতো, আমি দেখতেও মেয়েদের মতো, শুধু আল্লাহ আমাকে পুরুষ বানায় দুনিয়াতে পাঠাইছে, আর বাকি সব কিছু মেয়েদের দিছে। আমি তখন বললাম, মানে এটা তুই কী বলতেছিস? তোর নাম কি? ও বলে, আমার নাম জুয়েল। আমি বললাম, তোর নাম জুয়েল, তাহলে ঝুমা হলো কী করে? তখন বলে, আমি আসলে ছোটোবেলা থেকেই দেখতে এরকম। তারপর আমার একটা খালা আমাকে ঢাকায় নিয়ে আসে। আমার আব্বা আম্মা দুজনেই মারা গেছে, এবং আব্বা আম্মা মারা যাওয়ার পর আমি খালার কাছে বড় হয়েছি ঢাকাতে। ওই খালা আমাকে ঢাকাতে নিয়ে আসে, আইনা খালার নিজের পার্লার ছিল, আমার পার্লারে কাজ শেখায়। আমি পার্লারে কাজ শিখি, কিন্তু আমি তো একটা মেয়ে, আমি তো একটা ছেলে। সো কোনো মানে মেয়ে তো আর আমার কাছে পার্লারে কাজ করবে না। মেয়েদের পুরো বডি ম্যাসাজ করতে হয়, এরপরে মানে বডি ফেসিয়াল করতে হয়, অনেক কাজ থাকে পার্লারের। এটা তো কোনো মেয়ে তো আর আমার কাছে সেইভাবে খোলামেলা ড্রেস খুলে আমার কাছে কাজ করবে না যদি আমি ছেলে হয়ে থাকি। এই জন্য আমি এই রূপটা ধারণ করছি। বাট ছোটোবেলা থেকে আমার কণ্ঠটাও মেয়েদের মতো, আমার চলাফেরাও মেয়েদের মতো, আমার হাঁটা চলা সব কিছু মেয়েদের মতো। বাট আমি ছেলেদেরকে পছন্দ করি। ছোটোবেলা থেকে আমার ছেলে পছন্দ, আমার মেয়ে পছন্দ না। আমি কিছুটা ওই টাইপের। আমি তখন বললাম, তাহলে তুই মূলত ছেলে, তোর নাম জুয়েল? বলে, হ্যাঁ আমি ছেলে, আমার নাম জুয়েল। আমি বললাম, তার মানে কি তুই আমাকে ধোকা দিয়েছিস? এটা তুই আমার সাথে কেন করলি? বিশ্বাস করেন ভাই, আমি বিয়ে করছি দেখে আমার আব্বা আম্মা এত খুশি হয়েছে, মানে এত খুশি হয়েছে যা বলার মতন। আমার আব্বা আম্মা দুজনেই বেশ খুশি হয়েছে। মানে আমি তখন সোফার মধ্যে বসে, মানে আমার মাথা আসমানটা ভেঙে পড়ছে। ও আমাকে বলে, আমি এই জন্যই তোমাকে বলছিলাম যে তুমি একটু সময় নাও, তুমি পাগলামি করো না, একটু সময় নাও। বাট আমি তো তোমাকে বুঝাতে পারি নাই, তুমি তো পাগল হয়ে গেছিলা। আর আমি আমার সত্যিটা তোমাকে জানাইতেও পারি নাই, যে তুমি যদি রাগ করে বাড়িওয়ালাকে বা মহল্লার লোকদেরকে জানাই দাও যে আমি একটা ছেলে হয়ে মেয়ে সাইজে আমি এতদিন ধরে পার্লারে কাজ করতেছি, তো এটা জানলে তো মহল্লার মানুষ আমাকে পিটাই মেরে ফেলবে। এই জন্য আমি সত্যিটা তোমাকে বলতেও পারি নাই। আমি আস্তে আস্তে করে পার্লারটা এখান থেকে গোছায় নিচ্ছিলাম, আমি পার্লারটা এখান থেকে নিয়ে চলে যাব। আমি বললাম, তুই পার্লার নিয়ে যাবি? তুই তো রনির সঙ্গে ঘুরে বেড়াইছিলি, আমি তো দেখলাম তুই বাপ্পির সঙ্গে ঘুরে বেড়াইতেছিলি। ও তখন বলে, দেখো বাপ্পি আমার কাছে চাঁদা চাইছে, আমার এখানে আমি পার্লারে চালাইতে হলে চাঁদা লাগবে, নাহলে ওর সঙ্গে আমার থাকা লাগবে। ও দুইটা বলতেছে, হয় ওর সঙ্গে রাত কাটাতে হবে, নাহলে চাঁদা দিতে হবে। তা আমি তো ওর সঙ্গে রাত কাটাইতে কখনোই পারবো না। আমি ওর সঙ্গে জাস্ট একটু করে ওকে জাস্ট ঠান্ডা বাতাস গায়ে লাগাচ্ছিলাম, যাতে ঝামেলা না করে, আর আমি আস্তে আস্তে করে এখান থেকে পাল্লাটা সরাই ফেলবো। আমি এই পরিকল্পনায় ছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি রাতের বেলা যাইবা, এমনভাবে ঝামেলা করে বসবা, এটা আমার মানে মাথায়ও ছিল না। এবং শেষ পর্যন্ত তোমাকে আমি বিয়ে করব, বা আমি সত্যি এটা করতে চাই না, কিন্তু আমি চাপের মুখে করেছি। বাট এটা আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তখন বললাম, তার মানে আমাকে ধোকা দিয়েছ, আমার সঙ্গে বেইমানি করছো? ও বলে, না আমি ঠিক ধোকাও দিই নাই, কোনো বেইমানিও করি নাই। আমি জানি না আমি কী করছি, বাট এটা সত্যি যে আমার অন্যায় আছে, আমার অপরাধ আছে। আমি তোমার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। আমি তো আগেই বলছি, আমি ছেলে হলেও আমার ছেলেদের প্রতি আমার টান, আমার ছেলেদেরকে ভালো লাগে, আমার কোনো মেয়েরা ভালো লাগে না। এবং যার কারণে হয়তো আমি কিছুটা তোমার উপর উইক হয়ে গেছি, বাট এই উইকটা হওয়া আমার ঠিক হয়নি। আমি এরপরে চেষ্টা করছি এটা থেকে উঠে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য, বাট আমি যেতে পারি নাই। তুমি আমার নামে জমি লিখে দিতে চাইছিলা, বাট আমি সেই জমিটাও তোমার কাছ থেকে নেই নাই। আমি জানি যে আমি একটা ছেলে, আমি কী করে তোমাকে এত বড় ধোকা দিব, বাট আমি জমিটাও তোমার কাছ থেকে নেই নাই। অর্ধেক পর্যন্ত কাজ করাইছি, আমার ইচ্ছে ছিল আমি তোমাকে জমির টাকাটা দিয়ে পরে জমিটা নিয়ে যাব। অর্ধেক পর্যন্ত কাজ করাইছি, এরপর যখন তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিছো, আমি ওখানে কাজও বন্ধ করে দিছি। আমার আসলে কেউ নেই, আমি যতটুকু টাকা পয়সা ইনকাম করেছি সব আমার নিজের ক্রেডিটে। আমি ভালো পার্লারের কাজ জানি, এবং আমার মতো কাজ অন্যরা জানে না, এবং যার জন্য আমি যেখানেই পার্লার দিই এখানেই প্রচণ্ড রকমের মানুষ আসে। কিন্তু আমি আমার এই পুরুষত্বটা লুকিয়ে রেখেছিলাম, আমি কারো কাছে প্রকাশ করতে চাইনি। আর এখন যদি তুমি চাও যে মহল্লার সবাইকে ডেকে আমাকে মেরে তুমি এখান থেকে বের করে দিতে পারো, এই মহল্লা থেকে বের করে দিতে পারো, তখন ভাই আমি কী করবো তখন ঠিক বুঝতে পারতেছিলাম না। একরকম যে আমার আব্বা আম্মা, মানে কীভাবে তাদেরকে বোঝাবো? তারা জানে যে ওর সঙ্গে আমার একদিন না 2 দিন না, আজকে বহু বছর ধরে সম্পর্ক, আজকে বহু বছর ধরে আমাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, বহু বছর ধরে দুজনের মাঝে এই প্রেম, এই ভালোবাসা। এখন এইটা আমি আমার আব্বা আম্মাকে কীভাবে বলবো?
আর আদৌ বললে তারা বিশ্বাস করবে তো? এবং ঝুমাকে দেখার পরে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে অবিশ্বাস করবে যে এটা একটা ছেলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষে বিশ্বাস করবে যে না এটা একটা মেয়ে, কারণ ওর চেহারা চুরু কথাবার্তা সব কিছু একদম অবিকল মেয়েদের মতো। এবং মহল্লার মানুষরাও যদি জানতে পারে যে আমি একটা ছেলের সঙ্গে দীর্ঘ অনেকগুলো বছর প্রেম করে বিয়ে করার পর আমি জানতে পারি এটা একটা মেয়ে, তাহলে মহল্লার ছেলেগুলোও ভাই আমাকে ঠিক রাখবে না। মহল্লার মানুষরাও তখন আমাকে নিয়ে চিচি করবে, আমার আব্বাকে অপমান করবে। আমি তখন ওখানে বসে আছি, ও তখন সোফার মধ্যে বসে আছে। অনেকটা সময় পেরিয়ে গেল। অনেকক্ষণ পর আমি বলতেছি, ঝুমা, আমি তোমার ঝুমা করে ডাকতেছি, জুয়েল করে ডাকতেছি না, অনুরোধ করতেছি, দেখো তুমি এই বিষয়টা কারো কাছে জানাও না। তুমি যে একটা ছেলে এটা তুমি আমার আব্বা আম্মাকে বলো না এবং মহল্লার কাউরে বইলো না। তুমি মেয়ের মতো করেই থাকো, যেভাবে আমি তোমাকে বিয়ে করেছি তুমি সেভাবেই থাকো। তুমি যে একটা ছেলে এটা তুমি কাউরে বুঝতে দিও না। ও তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা কাউরে বুঝতে দিব না, আমি একটা মেয়ের ভূমিকায় অভিনয় করে যাব। আমার পার্লারটা তুমি বেচে দিও। আমি বললাম পার্লার এটা আমি বেচে দিব। পরের দিনে পার্লারের সঙ্গে কথাবার্তা বলে পার্লারটা বিক্রি করে ফেলে একটা নতুন গ্রাহকের কাছে পার্লারটা বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে ও ভাই এত চালাক ছিল, বিশ্বাস করেন। ও আমাদের বাসায় 2 দিন ছিল, 2 দিনের মাঝে আমার আব্বা আম্মা দুজনের মন জয় করে নিছে। আমার আব্বা আম্মা দুজনেই যেন ওর বাবা নাই মা নাই, ও খালার কাছে বড় হয়েছে। আর আরেকটা বিষয় কি, ওই খালার পরিচয় আমাদের কাছে হাইড করছে, মানে খালার ঠিকানাটা আমাদেরকে দেয় নাই। আর আমি তো আগেই বলেছিলাম আপনাকে যে আমার আব্বা আম্মা দুজনেই বেশ ভালো মানুষ। আমি যদি বলি দিন দিন, আমি যদি বলি রাত রাত, ওরা কখনো বাইরে গিয়ে দেখবে না যে আজকে দিন না রাত, আমার কথাই তারা বিশ্বাস করে। এই জন্য আমি পছন্দ করছি, আমি বিয়ে করছি, আমার আব্বা আম্মার আর কোনো অভিযোগ নেই, আর কোনো কথা নেই। এভাবে প্রায় কয়েকটা দিন কেটে গেল। আমি মনটারে কোনোভাবেই বুঝাইতে পারি না। আমার কাছে মনে হলো আমি একটা জিন্দা লাশ হয়ে গেলাম। আমি কারে নিয়ে এত স্বপ্ন দেখলাম, আমি কার জন্য কি করলাম, এত প্রেম এত ভালোবাসা, আমি সব কিছু তো তার জন্যই করেছি, জীবনের কিছু তো বাকি রাখি নাই। আজকে কেন তারে আমার হারাইতে হবে? আজকে কেন আমার সম্পর্কটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে? আমি কোনোভাবেই নিজে বুঝাতে পারতেছিলাম না। বেশ মনটা খারাপ হয়ে গেল, একরকম কান্নাকাটি করতেছিলাম। এরকম করে প্রায় 15 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম, বাট সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আমি কী করব, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব, কাকে বলবো। 15টা দিন আমি প্রচণ্ড রকমের দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে কাটাচ্ছিলাম। 15 দিন পরে একদিন রাগ করে, মানে আমি সহ্য করতে পারতেছিলাম না। আমাদের দোকানে একটা ছেলে কাজ করতো, বেলায়েত নামে, ওদের বাড়ি ছিল চিটংয়ে। দোকানে কাজ করতে বেশ ভালো ছিল। বেলায়েতের সঙ্গে আমার মাঝে মাঝে ফোনে কথা হতো। আমি আমার আব্বা আম্মা বিয়ে করার 15 দিনের পরে, 15-16 দিন পরে আব্বা আম্মাকে কোনো কিছু না বলে আমি তখন বেলায়েতদের বাসায় চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। এখানে আপনাকে একটা কথা বলে যাই, মানে আমার আব্বা আম্মা ঝুমারে পাইয়া এত খুশি হয়েছে যা ঠিক বলার মতো না, মানে পাগল হয়ে গেছিলো যে ঝুমার মতো একটা মেয়ে পাইছে তারা। মানে আমার আব্বা বাইরে গেলে ওর জন্য খাবার নিয়ে আসতেছে, আমার আম্মা ও কি খাবে, মা তুমি কি খাইবা, কি পরবা, ওর জন্য জামা কাপড় আনতেছে। বাট এই দৃশ্যগুলো দেখি আর আমি কান্না করি, আল্লাহ ওই তো কোনো মেয়ে না, আমি তো জানি, কিন্তু না আমি ওর বাবা মাকে বুঝাইতে পারতেছি না। এই করে করে আমি সেখান থেকে তখন চলে গেছি চিটংয়ে আমাদের বেলায়েতদের বাসায়। ওইখানে গিয়ে আমি থাকতেছি, তা ঝুমা আমাকে বারবার ফোন দিতে আছে, আব্বা আম্মা ফোন দিতে আছে, কিরে তুই নতুন বউ রেখে চলে গেলি, আজকে বিয়ে করলে 15-16 দিন না হইতে তুই বউ রেখে চলে গেলি, তোদের মাঝে কোনো ঝামেলা হয়েছে? মানে আব্বা মনে করতেছে যে ঝুমার সঙ্গে আমার কোনো ঝামেলা টামেলা হয়েছে, এই কারণে মনে হয়েছে আমি ওরা রেখে চলে গেছি। আব্বা বারবার বলতেছে তুই বল না কী হয়েছে, বউয়ের সাথে কোনো ঝামেলা হলে আমরা তো আছি, আমরা বাবা মা আছি, আমাদেরকে জানাবে, আমরা সব কিছু ঠিক করে দিব। তা তুই বৌমারে ছেড়ে চলে গেলে কেন, তুই কেন চলে গেলি? এদিক দিয়ে ঝুমা মারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে রাশেদ তুমি চলে আসো। আমি বলি এই তোর লজ্জা কেন, তুই একটা ছেলে মানুষ, এই তুই একটা ছেলে, তুই একটা ছেলে হয়ে আমার কেন ডাকস, আমারে ডাকিস কেমনে, তোর লজ্জা করে না, তুই তো একটা ছেলে। এই আমি কি আমার আব্বা আম্মারে বলে দিব তুই ছেলে? ও বলে হ্যাঁ বলে দাও, তুমি যদি বলে দিয়ে মনে করো খুশিও বা তাহলে তুমি বলে দাও, আমার কোনো সমস্যা নেই, তুমি বলে দিতে পারো। আমি তখন বললাম দেখো আমি কি করব না করবো আমি জানি না, তুই আমারে ফোন দিও না। ও আমারে প্রচুর ফোন দিয়ে বিরক্ত করে। তা আমার কাছে কিছু টাকা ছিল, এটা নিয়ে আমি যখন বেলায়েতদের বাসায় গেলাম এবং বেলায়েতদের ওখানে যাওয়ার পরে একটা ডেভেলপমেন্ট কোম্পানি আমার কাছে বেশ ভালো লেগেছে। ওরা বিভিন্ন জায়গার ভিতরে বিল্ডিং তৈরি করে এবং মানে 100 বছরের জন্য 200 বছরের জন্য লিজ নেয়, লিজ নেওয়ার পরে বিল্ডিং বানায়, তারপরে এগুলো ভাড়া দেয়, মানে ডেভেলপমেন্ট কোম্পানি যেরকম আর কি, ওরকম একটা কোম্পানি। তা ওই একটা কোম্পানিকে আমার তখন ভালো লাগছে, লাগার পর আমি কোম্পানিতে কিছু ইনভেস্ট করি। এখানে আমি প্রায় 2-3 মাসের মতো বেলায়েতদের বাসায় থাকতেছি। আমি বাড়িতে আছি না, আব্বা আম্মার সঙ্গে জাস্ট ফোনে কথা বলতেছি এবং ঝুমার সঙ্গে ফোনেই কথা বলতেছি। আমি কোথায় আছি এটা আমি কাউরেই বলতেছি না।
তো ওই কোম্পানিতে জয়েন করলাম। আর ঝুমা প্রত্যেক দিন কাঁদে, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না, তুমি চলে আসো, তুমি প্লিজ তুমি চলে আসো, আমি এখান থেকে চলে যাব, এগুলো বলতেছে। তা আমি বললাম যে না, আমি থাকবো, আমি চলে যাব না, আমি থাকবো, মানে আমি এই করে তার সঙ্গে আমি ঘুরাইতেছি, কথাবার্তা কাটাকাটি হইতেছে। তো এমন করতে করতে ওই ডেভেলপমেন্ট কোম্পানিতে আমি প্রায় 1.5 বছরের মতো ছিলাম। 1.5 বছর আমি বাড়িতেও আসি নাই, ঘরেও আসি না, এবং 1.5 বছরে মানে আমার আব্বা আম্মা ঝুমার কথায় ছাড়া আর কোনো কিছুই বোঝে না। 1.5 বছর পরে চিটংয়ে ওই ডেভেলপমেন্টের যে কোম্পানি আছে, সেই কোম্পানির একজন ডিরেক্টর আছে, ডিরেক্টরের মেয়ে যার নাম হচ্ছে হৃদি। এই মেয়েটাকে তখন একটু ভালো লেগে যায়। মেয়েটার একটা বিয়ে হয়েছে এর আগে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটার একটা ছেলে আছে, ডিভোর্স হয়ে যায়, কিন্তু মেয়েটা দেখতে বেশ ভালো। তা এই মেয়েটাকে দেখার পরে আমার ভিতর তখন একটু ভালো লাগা কাজ করতে শুরু করে। আমি মেয়েটাকে বিয়ে করব এরকম একটা প্ল্যানিং করতেছি। মানে হৃদির সঙ্গে তখন কথাবার্তা হইতেছে, আমাকে বিয়ে করবো, এবং আমি ঝুমাকে এটা জানাই দিতেছি। ঝুমারে বলতেছি, তুই একটা কাজ কর, তুই তো জোয়েল, তুই ঝুমা নাম ব্যবহার করতেছিস, এবং তোর আইডি কার্ডও তো ভুয়া, ও যে বাড়িওয়ালার আইডি কার্ড দিয়েছিল ওইটাও ভুয়া, ও নিজে বানাই নিছে। পরে আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমার জীবনটা আর নষ্ট করিস না, তুই বাড়ি থেকে চলে যা, আমি আরেকটা বিয়ে করব, চিটংয়ের একটা মেয়ে নাম হচ্ছে হৃদি, ওর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি ওই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, আমার আব্বা আম্মা জানার আগে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। ও তখন ডিরেক্টলি আমাকে বলতেছে, আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো না, আমি এই বাসা থেকে বেরোতে পারবো না। আমি তো বাসা থেকে বেরোতে পারবি না, তুই কী করবি? ও বলে, আমি তোমার বিয়ে করছি, আমি তোমার সঙ্গে থাকবো। আমি বললাম, আরে অসভ্য তুই কী বলিস? তুই তো একটা ছেলে হয়ে একটা ছেলের সঙ্গে কেমনে থাকে, এটা কি বলিস তুই? ও বলে, আমি মেয়ে হয়ে যাব। আমি বললাম, তুই মেয়ে হয়ে যাবি? তুই কেমনে মেয়ে হবি? ও বলে, আমি মেয়ে হয়ে যাব, আমি একজনের সঙ্গে কথা বলেছি, সে আমাকে বলেছে আমাকে মেয়ে বানায় দিবে। আমি বললাম, আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই কি চার্জারি করবি এরকম কিছু? বলে, হ্যাঁ এরকমই কিছু একটা, তবে সেটা ইন্ডিয়াতে হবে। আমার একজনের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে, এবং নিয়ে গিয়ে তিনি ওখানে চার্জারি করে আমাকে মেয়ে বানায় দিবে। তোমার অন্য কাউকে বিয়ে করার দরকার নাই, আমি মেয়ে হয়ে যাব, তুমি এখানে চলে আসো, তুমি হৃদি ফিদি কারো কাছে যাও না, তুমি আমার বাসায় চলে আসো, আমি মেয়ে হয়ে যাব। আমি তখন বললাম, তুই পাগলামি করিস, তুই আমার সঙ্গে পাগলামি করিস, তুই পাগল হয়ে গেছিস? এই তুই কি পাগল হয়ে গেলি? তুই এগুলো কী বলতেছিস? এই তুই একটা ছেলে হয়ে তুই মেয়ের ভূমিকা অভিনয় করতেছিস, এটা সবাই জানলে তো তোর জুতো দিয়ে পিটাবে, আবার তুই কিসের চার্জারি করবি? ও বলে, দেখো আমার সব কথাবার্তা হয়ে গেছে, আমি সব ডিসিশন নিয়ে ফেলেছি, আমি জেন্ডার চেঞ্জ করব, আমি ছেলে হয়ে যাব, মেয়ে হয়ে যাব, এবং আমি মেয়ে হয়ে তোমাকে বিয়ে করব। আর তুমি প্লিজ মানে একটু বোঝার চেষ্টা করো, আমার সঙ্গে এরকমটা করো না, আমার সঙ্গে এরকমটা করো না, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার কথাটা একটু শোনো। আমি দেখলাম যে না, আমার আব্বা আম্মা থেকে কোনোভাবে আমি ঝুমাকে সরাইতে পারবো না, কোনো দিনও ঝুমা আমার আব্বা আম্মার কাছ থেকে সরবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার আব্বা আম্মার কাছ থেকে যদি ওকে সরাইতে পারবো না, আমি হৃদিকে নিয়ে ওই বাসায় উঠতেও পারবো না। আর আমি এই বিষয়গুলো হৃদিকেও জানাতে চাই না, কারণ ওকে আমি কীভাবে বলবো? আমি শুধু হৃদির এতটুকুই বলছি, আমি একটা বিয়ে করছি, আমার বউ আছে, বাট আমি আমার বউকে ছেড়ে দিব। তো হৃদি আমারে বলতেছে, তুমি ছেড়ে দাও, ওই বউ তুমি রেখো না, তুমি ছেড়ে দাও। কিন্তু আমি ছাড়বো কি? ও তো ছাড়ার মধ্যেই আছে। এরকম করতে করতে আমি দেখলাম যে না, কোনোভাবেই আমি এই ঝুমারে ছাড়তে পারবো না, ঝুমা আমার ঘর থেকে যাবে না, আবার ঝুমা গেলে আমার আব্বা আম্মা বাঁচবে না। এভাবে কয়েকদিন পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চলে যাব, মানে ইয়েতে চলে যাব, কি বলে, দেশের বাইরে চলে যাব। হৃদিরে বললাম যে হৃদি, আমরা দেশের বাইরে চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। পরে হৃদি আর আমি একসঙ্গে আমরা ইউরোপের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি। ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে আমি হৃদি কিনে তখন ইউরোপে চলে যাই। আমরা ফ্রান্সে চলে যাই, এবং ফ্রান্সে যাওয়ার পরে এই ফ্রান্স থেকে আমি আর ফিরে আসি না, হৃদিও আসে না, আমিও আসি না। তো সবসময় আমাকে ফোন দেয়, যে ঝুমা আমারে ফোন দেয় যে রাসেল তুমি চলে আসো, রাসেল তুমি চলে আসো, আমি এই করবো, আমি সেই করবো, এটা সেটা। পরে লাস্ট পর্যন্ত ও একটা ইন্ডিয়ান ছেলের সঙ্গে কথা বলেছে, একটা মেয়ের সঙ্গে কথা বলেছে। এই মেয়েটা ওর সঙ্গে একটা কন্ট্রাক্টে গেল, কত টাকার জানি কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের মাঝে ওকে মানে মেয়ে বানাই দিবে, মেয়ে থেকে ছেলে বানাই দিবে, ছেলে থেকে মেয়ে বানাই দিবে। এই কন্ট্রাক্টের উপরে তখন ও চলে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে, আমি অতটুকু জানি। ইন্ডিয়াতে যাওয়ার পরে ও আর ফিরে আসে নাই, ইন্ডিয়া থেকে আর ফিরে আসে নাই। না আসার পরে এদিক দিয়ে আমার আব্বা আম্মা আমাকে বারবার ফোন দিতেছে, বউ কই গেছে, বউ কই গেছে। আবার আমার আব্বা আম্মা কিন্তু জানে না যে আমি হৃদিকে বিয়ে করছি, তা বারবার ফোন দিতেছে, বৌমা কই গেছে, বৌমা কই গেছে, তুই বৌমার কোথায় রেখেছিস, বৌমা আসে না কেন? মানে আমার আব্বা আম্মা পাগল, আমি তো আমার আব্বা আম্মার কাছে বলতেছি না। লাস্ট পর্যন্ত প্রায় আপনার 3 থেকে 4 মাসও ইন্ডিয়াতে ছিল। ইন্ডিয়াতেও কী করছে আমি জানি না, 3-4 মাস পরেও বাংলাদেশে আসছে। বাংলাদেশে এসে আমার বলতেছে যে রাসেল তুমি চলে আসো, তুমি দেখো আমি একটা মেয়ে হয়ে গেছি, আমি মেয়ে হয়ে গেছি, তুমি চলে আসো রাসেল, তুমি চলে আসো। আমি বললাম যে আমি হৃদির বিয়ে করছি, আমি হৃদির সঙ্গে আছি, আমি তোর কাছে যাব না।
এরকম করে দীর্ঘদিন যায় ঝামেলা হতে হতে একদিন রাতেবেলা আমাকে থ্রেট দিল যে তুমি কি আসবা কি আসবা না। আমি যে না আমি যাবো না। ও বলে তুমি ঠিক করে বলো তুমি কি আসবা কি আসবা না। আমি যে না আমি যাবো না। আমি কেন যাব, আমি যাব না। ও বলতেছে তুমি যদি না আসো আমি তোমার আব্বা আম্মাকে মেরে ফেলবো। আমি বললাম হৃদি কি বলে ঝুমা তুমি কি বলতেছো, তুমি আমার আব্বা আম্মাকে মেরে ফেলবা মানে? আমার আব্বা আম্মা তোমাকে এত ভালোবাসে, তোমার সঙ্গে এত প্রেম, এত এত মহব্বত, তুমি আমার আব্বা আম্মাকে মেরে ফেলবো? ও বলে তুমি যদি আজকের মধ্যে না আসো আমি তোমার আব্বা আম্মাকে মেরে ফেলবো। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে কি করা যায়। মানে আমি তখন আর বুঝতে পারলাম না। আমি তখন চিনি যে ও যদি সত্যি রাগের মাথা আমার আব্বা আম্মার একটা ক্ষতি করে ফেলে। এবার এই প্রথম আমি তখন আমার আব্বাকে বিষয়টা জানালাম যে আব্বা এমন এমন ঘটনা, তুমি যে বৌমারে নিয়ে আছো এটা কোনো মেয়ে না আব্বা, এটা একটা ছেলে। আব্বাকে ফোনে আমি বিষয়টা বলছি। বলার পর আব্বা তখন শুধু একটা চিৎকার দিছে, আমি এতটুকু জানি। আব্বা একটা চিৎকার দিছে এবং চিৎকারের সঙ্গে সঙ্গে মাও চিৎকার দিছে। মারে বললাম যে মা কী হয়েছে? মা বলো তোর আব্বা জানে কেমন করতেছে। মানে আমার এই কথাটা শোনা মাত্রই আব্বা, মানে আমি আব্বুকে পুরো ঘটনাটা খুলে বলছি, মানে আপনাকে যা বলছি পুরো স্টোরিটা আব্বুকে বলছি। সাথে সাথে আমার আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরেই আমার আব্বু হসপিটালে ইন্তেকাল করে। আমার আব্বু হসপিটালে মারা যায় এবং আমার আব্বু যখন মারা গেছে আমার মাথায় তখন প্রচুর রাগ উঠে গেছে যে ঝুমার উপরে, যে তুই এটা কেন করলি, তুই আমার বাড়ি থেকে আগে কেন চলে গেলি না। তো তখন আমার ইউরোপের কাগজপত্র হয়নি, আমি তখন আসতেও পারিনি এবং শেষ পর্যন্ত আমি খুব ক্ষুব্ধ হয়ে গেলাম, রেগে গেলাম, রেগে মেগে আমি তখন একটা ভাড়াটিয়া কিলার ঠিক করলাম ঢাকাতে, চোখে মেরে ফেলবো, আমাদের বাসা তোকে মারবো। তা আমি যে লোকটারে ঠিক করছি জানি না কী হয়েছে না হয়েছে, আমার আব্বা মারা যাওয়ার পর আব্বা দাফন কাফন হওয়ার কিছুদিন পরে আমাদের বাসা থেকে চলে গেছে। ও 2014 সালে 2014 কি সালে আমাদের বাসা থেকে চলে গেছে এবং 14 সাল থেকে আজকের এই দিনটা পর্যন্ত ও আর আমাদের বাসায় ফিরে আসেনি, আমাদের বাসা ও আর আসেনি এবং ও কোথায় আছে না আছে আমি সেটুকুও জানি না। এরপর থেকে ওর সাথে আমার টোটালি এই পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। তো আপনার কাছে আমার গল্পটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এখন ফ্রান্সে আমার বউ বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালো আছি, হৃদিকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি এবং আমি 2বার বাংলাদেশেও গিয়েছিলাম। আমার মাকেও আমি এখানে নিয়ে আসছি, আমার মাও আমার সঙ্গে আছে। আমাদের বিল্ডিংটা আমার ছোটো বোন জামাই যে হাফেজ আছে ওনাদেরকে দিয়ে আসছে, ওনারা দেখাশোনা করে। তা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমি আমার আব্বাকে বিষয়টা না জানাইতাম, ঝুমার বিষয়টা হয়তো আমার আব্বা এইভাবে মারা যেত না। আমার আব্বা এই কথাটা শুনে হার্ট অ্যাটাক করে আব্বু সহ্য করতে পারে নাই। তা আব্বুকে হারিয়েছি এবং আজকে জীবনের এই পর্যায়ে এসেছি, বা অনেক গল্প বা অনেক কিছু আমি নিজে উপলব্ধি করে বাংলাদেশের নিউজগুলোতে এরকম আপনার ঝুমার মতো এরকম প্রতারক অনেক বাংলাদেশে আছে। তাই আমি আমার গল্পটা আপনাকে বললাম, আপনি ঝুমা তথা জুয়েলের এই গল্পটা রেকর্ড করে মানুষদের সতর্ক করবেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা। ফ্রান্স থেকে রাশেদ আলম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার ছেলে, বর্তমানে ফ্রান্সের উনি সিটিজেন হয়ে গেছে, যেটা আমাকে বললো যে তিনি সেখানকার রেসিডেন্ট কার্ড পেয়েছে, সো তিনি সেখানকার সিটিজেন। তো রাশেদ আলমের গল্প যারা শুনেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তবে আজকের গল্পটা রেকর্ড করার একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল সতর্কতা। আমরা এরকম অনেক ঘটনা ঘটি এবং কিছুদিন আগে আমি আরেকটা গল্প পেয়েছিলাম ঠিক একইভাবে রাশেদ ভাইয়ের মতোই গল্পটা আমি রেকর্ড করিনি। সেটা ছিল অনিক হাসান নামের একটা ছেলে, যার বাড়ি ছিল হচ্ছে কুড়িগ্রামেতে। ও ঢাকায় থাকে এবং এই অনেকের সঙ্গে সেম ঘটনাই ঘটে। ফেসবুকে একটা মানুষের সঙ্গে তার পরিচয় হয়, ভিডিও কলে কথাও হয়। ওটা ছিল একটা ছেলে, কিন্তু তার সঙ্গে মেয়েদের মতো করে সেজে গুজে চুলটু লাগিয়ে কথা বলে। যখনই দেখা করতে যায় ওরে আটকে ওর পরিবার থেকে অনেকগুলো টাকা মুক্তিপণ নিয়ে যায় এবং ওরা অনেক ক্ষতি করে। এটাও একটা মারাত্মক ঘটনা। তো জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই গল্পটা রেকর্ড করেছি। প্রিয় বন্ধুরা, যারা গল্প শুনেছেন আপনারা যদি একটু সতর্ক হন সব বিষয়। আমরা আসলে আজকাল বিয়ে শাদীর বিষয়গুলো বা প্রেম ভালোবাসার বিষয়গুলো কেমন হয়ে যাচ্ছে জানি, বিয়ে হতেও সময় লাগে না, প্রেম করতেও সময় লাগে না, আবার তালাক ডিভোর্স হতেও সময় লাগে না। সব কিছু কেমন জানি খুব শিকলি হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে, খুব শর্ট হয়ে গেছে। ভালোবাসাটাকে সম্মান করতে শিখেন। জীবনে বিয়ে করতে হলে অবশ্যই সেটা জেনে শুনে বুঝে পারিবারিকভাবে বিয়ে করেন, লাইফে সুখী হতে পারবেন। বন্ধুরা, এই গল্প কেমন লেগেছে এবং তার মাঝে এই গল্প নিয়ে যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। না যেখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।